সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ আজকের ওয়েবিনারে। আবু সালেহ ভাই আপনার শুরু করে দেন আপনার ইন্ট্রোডাকশন। আসসালামু আলাইকুম। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত ছোট্ট একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে। আমি আবু সালেহ মোহাম্মদ সুশান, আইটি ইন্ডাস্ট্রিতে 2011 সাল থেকে কাজ করছি পরোক্ষভাবে। পরবর্তীতে নিজের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সরাসরি আসলে এখানে এসেছি। আর আইটি ইন্ডাস্ট্রিতে এসে যেটা আসলে উপলব্ধি করেছি যে একা একা আসলে কিছু করা যাবে না। ইন্ডাস্ট্রিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এক ব্যক্তিগতভাবে আমার এবং আমার প্রতিষ্ঠানের সবারই এগিয়ে যাওয়া সম্ভব। এই উপলব্ধি থেকেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। তো এটি আমাদের প্রথম আয়োজন। ইক্যাবের সাবেক প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট রাজীব আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ মডারেটর দায়িত্ব নেওয়ার জন্য। সেই সাথে আমাদের প্যানেলিস্টদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং যারা আমাদের সাথে যোগদান করেছেন, আসলে যারা যোগদান করেছে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য রাজীব আহমেদ ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আবু সালেহ ভাই। আজকের অনুষ্ঠানে আমরা করোনা এবং করোনা পরবর্তী সময়ে এমএসএমই ইন্ডাস্ট্রি, মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এই ইন্ডাস্ট্রি কি করা উচিত, তারা কিভাবে টিকে থাকবে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সাথে আজকে আমাদের প্যানেলিস্ট রয়েছেন 5 জন। আমি তাদের প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, তাদের নাম বলছি। প্রথমেই থাকবেন আমাদের এএনএম শফিকুল ইসলাম। উনি একটা মিটিং এ রয়েছেন, উনি 12:30টার দিকে জয়েন করবেন। প্রজেক্ট ডিরেক্টর, জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি আইসিটি ডিভিশন। এরপরে মিস টিনা জাবিন, উনি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, স্টার্টআপ বাংলাদেশ আইসিটি ডিভিশন, ম্যানেজিং ডিরেক্টর এশিয়া অ্যাট ইউএস মার্কেট অ্যাক্সেস সেন্টার, অ্যাডভাইজার আরবান ইনোভেশন ল্যাব অ্যাট বাংলাদেশ। যুক্তরাষ্ট্র বা আমেরিকা থেকে জয়েন করেছেন ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। উনি ফাউন্ডার এন্ড সিইও, পিপল এন্ড টেক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। এরপরে চতুর্থ প্যানেলিস্ট নাসিম আক্তার নিশা, প্রেসিডেন্ট অ্যাট ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই এবং জয়েন্ট সেক্রেটারি অ্যাট ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সবশেষে ইংল্যান্ড থেকে জয়েন করেছেন মিস্টার সৌম্য বসু, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সিলকো গ্লোবাল লিমিটেড। এই লাইভটি ওমেন অ্যান্ড ই কমার্স গ্রুপ বা উইতে সরাসরি প্রচার করা হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকে যোগদান করেছেন। তো প্রচুর কমেন্টও আসা শুরু হয়ে যাচ্ছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে জয়েন করার জন্য। প্রচুর কমেন্ট চলে আসছে আমাদের, আমরা কিছু কমেন্ট থাকছে শেষের দিকে। তো সবার প্রতি অনুরোধ থাকলো মাইক্রোফোন মিউট করে রাখার জন্য। যখন একজন কথা বলবে, এই মুহূর্তে আমি কথা বলছি, বাকি সবার মাইক্রোফোন মিউট করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর একই সাথে আমাদের এই ফরম্যাট হবে, প্রথম 1 ঘন্টায় আমি প্যানেলিস্টদেরকে কিছু প্রশ্ন করব এবং তারপরে আমরা যারা পার্টিসিপেন্ট রয়েছেন তারা প্যানেলিস্টদেরকে কিছু প্রশ্ন করবেন এবং প্যানেলিস্টরা তারা উত্তর দেবেন এবং সবশেষে আমাদের যারা পার্টিসিপেন্ট রয়েছেন কয়েকজনের আমরা কথা শুনব এবং এইভাবেই আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চলবে আমাদের এই ওয়েবিনার। তো সবার আগে আমি মিস্টার সৌম্য বসু ইংল্যান্ড থেকে ওনার প্রশ্ন রাখছি, ওনার কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে মানে করোনা চলাকালীন এবং করোনা পরবর্তী পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির কি ধরনের সেফটি মেজার বা নিরাপত্তামূলক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া উচিত? মিস্টার বসু। মিস্টার বসু। মাই ব্যাড, আনমিউট করা ছিল। সো সবার আগে ফিল্মের রিটেকের কথা আমি আগে শুনেছি, আজকে প্রথম রিটেকের অংশগ্রহণ করছি। সো পার্ডন মি আমি যদি আগের বারে যা যা বলেছি তা কিছু ভুলে গিয়ে থাকি। সো ভেরি গুড মর্নিং সবাইকে। আমার প্যানেলিস্টে অনেক বন্ধুরা আছেন যাদের সাথে আমি পূর্ব পরিচিত, তাদেরকেও মর্নিং টু দেম as well. Now coming to your question, Mr. Ahmed, before I say that, in fact আমি যতক্ষণ ওয়েট করছিলাম আমার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে পড়লো। এখন বাড়িতে বসে থাকার ফলে এরকম অনেক ওয়েবিনার অ্যাটেন্ড করছি। সো কিছুদিন আগে ওয়াটফোর্ডশায়ারে একটা ওয়েবিনারের সময় there's somebody from the group আমাকে একটা প্রশ্ন করে। He said that, এবং আমার মনে হয় এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা এখানে আজকে যারা প্রেজেন্ট আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তিনি আমাকে বলেন, স্যার আপনাদের লাইফ তো খুব ইজি, সকালবেলা এসে বসে যাচ্ছেন ওয়েবিনারে,
বলছেন, আমরা শুনছি, তারপর আপনি চলে যাচ্ছেন না, এর থেকে ভালো লাইফ শুনেছি হতে পারে। সো what I answered to him is what I want everybody to know. দেখুন, কারেক্ট, লাইফ খুব ভালো মনে হচ্ছে, বাট এট দ্য ভেরি সেম টাইম এই ওয়েবিনারে এসে কথা বলার জন্য এরকম বহু ওয়েবিনার বসে শুনতে হয়েছে। সুতরাং আজকে যারা এখানে সবাই এসে একত্রিত হয়েছেন, মনে রাখবেন এটা শুধু একটা ওয়েবিনার নয়, ইট ইজ ফর এভরিবডিজ বেটারমেন্ট। উই হ্যাভ অল গট টুগেদার ফর এভরিবডিজ বেটারমেন্ট, যাতে আমরা প্রত্যেকেই কিছু না কিছু শিখি এটা থেকে। যে কথা বলছে আর যে কথা শুনছে, শেখে কিন্তু দুজনে, শুধু একজন শেখে না। That's one. And the second and most important part is, I want to say thanks to jara এসছেন আজকে, they have found this to be a serious issue and they have come. এটা খুব ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন করে দিলাম আর তারপরে লগ ইনই করলাম না, আরে আর সকালে উঠে আর ইচ্ছা করেনি। This thing needs to take a back seat আমাদের going forward যেরকম সিচুয়েশনস হতে চলেছে। So anyways, I'll quickly get back যে প্রশ্নটা আমাকে মিস্টার আহমেদ করলেন। As far as COVID is concerned, World Health Organization এখনো পর্যন্ত যা আমাদেরকে জানিয়েছে তাতে কোভিড ইজ হিয়ার টু স্টে। আমরা এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে কোথাও কোনো ভ্যাকসিন নিয়ে আসতে পারিনি, সো কোনো অ্যান্টিডোটস তৈরি হয়নি। সুতরাং কোভিড এখন রয়েছে এবং আমাদের প্রিকশনারি মেজার্স নিয়ে এই কোভিডের সাথে লড়াইও করতে হবে এবং কোএক্সিস্ট করতে হবে। না, সেটা করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো বেসিক জিনিস আমার মনে হয় সেটা এখানে কাউকেই বলার দরকার নেই, যে আপনারা মাস্ক ইউজ করবেন, আপনারা হ্যান্ড ওয়াশ করবেন বারবার, হ্যান্ড স্যানিটাইজার্স ইউজ করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, যেমন এক্স্যাক্টলি এখন আমরা করছি। বাট এগুলো ছাড়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে সচল রাখি। যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয় হচ্ছে বিভিন্ন কোম্পানিজদেরকে একসাথে একজোট করে। নাও কোম্পানিজরা একজোট হবে ইন্ডিভিজুয়ালি তখনই হতে পারবে যতক্ষণ তারা নিজেদেরকে মোবিলাইজড রাখতে পারছে। মোবিলাইজিং দেমসেলভস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তার জন্য যত স্টেক হোল্ডার্সরা ইনভলভড আছেন এটার মধ্যে, দ্য এমপ্লয়ার্স, দ্য ওয়ার্কার্স, দ্য গভর্নমেন্টস, তাদের সবার এটা একটা দায়িত্ব টু প্রোভাইড আ প্ল্যাটফর্ম যেখানে মানুষ বাড়িতে বসে কাজ করতে পারবে, বাড়িতে বসে মিটিংস করতে পারবে, বাড়িতে বসে কথা বলতে পারবে, and will get the same kind of feeling and environment, এবং প্রোডাক্টিভিটি সেরকম ভাবেই হবে যেরকম একটা বাইরে কাজ করা ফ্যাক্টরি বা অফিস থেকে হতে পারে। এটা বলা সহজ, কাজটা করা ডেফিনেটলি কঠিন, বাট আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি আমাদের নিজের ছোট ছোট কন্ট্রিবিউশন দিয়ে টু মেক দিস আ ওয়ে অফ লাইফ। এবং আপনারা সবাই বিশ্বাস করুন, দিস ইজ গোয়িং টু বি আ ওয়ে অফ লাইফ। এটা একটা আমাদের লাইফের পার্ট হতে চলেছে। যত তাড়াতাড়ি আমরা নিজেদেরকে কাস্টমড করে নিতে পারবো এটার সাথে, তত তাড়াতাড়ি আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো। So it is very important people accept and make the necessary changes in their lives. থ্যাংক ইউ। আমাদের মানে আপনি শুনে খুশি হবেন যে 400-র মতো অ্যাপ্লিকেশন পড়েছিল এই লাইভে, মানে এই ওয়েবিনারে জয়েন করার জন্য। আমরা মাত্র 50 জনকে নিয়েছি আর কিছু সিলেক্টেড। এইভাবে করে আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি 57 হয়ে গেছে। এটা আজকে 400 জনের ইন্টারেস্ট ছিল এটার জন্য। আর অলরেডি ফেসবুকে যে শেয়ার করা হয়েছে গ্রুপে 103 কমেন্ট চলে আসছেন, 103টা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুকে লাইভ দেখছেন এবং সবাই শেয়ার করছেন, কমেন্ট করছেন। আমরা প্রায় 1.5-2 ঘন্টার মতো থাকবো। মিস্টার বসু, এর পরের প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে কোম্পানিগুলো তাদের এখন মানে অবশ্যই একটা ক্রাইসিস টাইম, কিন্তু প্রতিটা ক্রাইসিসে আবার একটা নতুন অপরচুনিটি নিয়ে আসে। তো এক্সপোর্ট অপরচুনিটি আমাদের কি হতে পারে এই মুহূর্তে, এবং আমরা সেটাকে কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে প্রস্তুতি নিতে পারি? জয়মেদ, আপনি ফার্স্ট কথাটাই যেটা বললেন দ্যাট ইজ ভেরি গুড। আই মিন, আপনি গ্লাসটাকে কিভাবে দেখছেন তার উপর খুব ডিপেন্ড করে যে গ্লাসটা হাফ ফুল না গ্লাসটা হাফ এমটি। ইটস আ ওয়ে অফ লুকিং এট থিংস। দেখুন, আমি যদি স্পেসিফিক এক্সপোর্টের ব্যাপারে কথা বলি, আমরা ওয়ার্ল্ডের অলমোস্ট 57% অফ ইম্পোর্টস কাম ফ্রম চায়না। আমরা সবাই জানি যে এই করোনা অরিজিনেট করেছে ইউয়ান ডিস্ট্রিক্ট থেকে চায়নার, এবং পুরো পৃথিবীতে ছড়িয়েছে। এবং শুধু আমরা যারা কিছু
ইম্পোর্টস করি তারাই নয়, ওভারঅল যাদের ধরুন প্রোডাকশনস ডিস্ট্রিবিউট করা আছে বা এনহ্যান্স করা আছে চায়নার বিভিন্ন পার্টে, তারা সবাই খুব চিন্তিত এবং সবাই উইথড্র করছে চায়না থেকে এবং চেষ্টা করছে নতুন জায়গায় এই সেট করতে বা এই ধরনের টাই আপ বা কোলাবোরেশন করতে। আমি একটা ছোট তথ্য শেয়ার করি যে there has been from March there has been 58 companies যারা নিজেদের অপারেশনস, গ্লোবাল কোম্পানিজ যারা নিজেদের অপারেশনস বিভিন্ন সেক্টর মিলিয়ে চায়না থেকে গুটিয়ে নিয়েছে। আনফরচুনেটলি এর পরের তথ্যটা আরো আনফরচুনেট যে আজকে ধরুন ইন্ডিয়া বা বাংলাদেশ দে কুড হ্যাভ বিন দ্য বিগেস্ট গেনার্স। তার কারণ হচ্ছে সেম ইনফ্রাস্ট্রাকচার আছে, কিছু কিছু ক্ষেত্রে বেটার ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারে আমার চিন্তা ভাবনা ইজ ভেরি হাই নাও। উইথ হ্যাভিং মি, আমি ভিজিট করেছিলাম গত বছর ফর অ্যান ইভেন্ট এবং আই ওয়াজ হাইলি ইমপ্রেসড। লেবার ইজ স্কিলড অ্যান্ড লেবার ইজ মাচ চিপার, অনেক অনেক ইজিলি লেবার অ্যাভেলেবল। সো এইসব পয়েন্টস গুলো দেখতে গেলে ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইন্ডিয়া বাংলাদেশ। বাট এই 58 কোম্পানিজ যাদের কথা আমি বলছি তাদের মধ্যে থেকে বাংলাদেশে এসছে 0 কোম্পানিজ, ইন্ডিয়াতে এসছে 2টি কোম্পানি, বাকি সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে থাইল্যান্ডে, ভিয়েতনামে, কম্বোডিয়ায়। এটার জন্য আমি নিজের প্রবলেম যেটা মনে করি যেটা হচ্ছে যে দ্য ভয়েস ইজ নট গোয়িং আউট। আমি যদি আজকে লন্ডনে বসে মনে করি যে আমি একটা এক্স প্রোডাক্ট সোর্স করব কোথাও থেকে, আমি সত্যি জানি না যে এই প্রোডাক্টটা ইন্ডিয়া বা বাংলাদেশে কোথায় পাওয়া যেতে পারে, বাট আমি জানি চায়নায় কোথায় পাওয়া যেতে পারে। সো যারা ধরুন চায়নায় এটা করতো তারাই আমাকে অপশন দিচ্ছে যে আচ্ছা চলুন ভিয়েতনামে আমরা আপনাকে সেট আপ করতে হেল্প করে দিচ্ছি বা থাইল্যান্ডে সেট আপ করে দিচ্ছি। সো আমার মনে হয় দিস ভয়েস ইজ নট গোয়িং আউট দ্যাট বাংলাদেশ ক্যান ডু দিস ইজিলি or rather can do it better. So এই ভয়েসটা যাওয়ার জন্য আই থিঙ্ক গভর্নমেন্ট ইন্টারভেনশন খুব জরুরি। আই থিঙ্ক আমাদের সবাইকে সোশ্যাল মিডিয়া এবং যতটা সম্ভব রিসোর্সে আরো সোচ্চার হতে হবে এই ব্যাপারগুলো নিয়ে, ইন্ডাস্ট্রি বডিজদেরকে জানাতে হবে এবং বিভিন্ন ফোরামে বলতে হবে যে উই আর রেডি and this is the time. I think এই অপরচুনিটিটা যদি আমরা গ্র্যাব করতে পারি, I think next decade or so we don't have to think of looking at anywhere else business wise. থ্যাংক ইউ। আপনি একই সাথে স্টার্টআপ ইন্ডাস্ট্রি নিয়ে অনেক বেশি কানেক্টেড এবং ইন্টারেস্টেড। তো বাংলাদেশের স্টার্টআপ গুলো এখন একটা অবশ্যই খুব টাফ টাইম, কিন্তু একই সাথে মানে কি করা উচিত? আমাদের কি এখন গ্লোবাল এক্সপ্যানশনের দিকে চিন্তা করা উচিত, স্কেল আপ করা উচিত, নাকি আমরা কনজারভেটিভ বা কিছুদিন ওয়েট করব, হয়তো 1 বছর ওয়েট করব, কি করা উচিত? দেখুন, এটাতে আমি একটা এক্সাম্পল দিই। যখন একটা কোম্পানি আছে প্যানাসনিক বলে, অরিজিনালি ইটস এন ইন্ডিয়ান ওশিয়ান কোম্পানি, বাট ইন্ডিয়াতে টাই আপ করে দে ওয়্যার এক্সপ্যান্ডিং। সো প্যানাসনিক একটা টাইমে দেয়ার পার্ট অফ দেয়ার বিজনেস এটা অ্যাকোয়ার করে নিচ্ছিল সোনি। সো যখন এই ডিলটা হচ্ছিল প্যানাসনিকের কাছে, সোনির সাথে প্যানাসনিকের ডিল এটাই ছিল যে আপনার যত এক্সিস্টিং ইনভেন্টরি আছে আমরা নেব না। সো প্যানাসনিক তখন ওদের যত প্রোডাক্ট আছে, ধরুন এলসিডি টিভি, ডিভিডিস, ওরা 50% প্রাইসে দিচ্ছিল, কিন্তু বলে দিচ্ছিল যে সার্ভিস কিন্তু আমরা আর দিতে পারবো না। সার্ভিস দেবে সোনির সাথে, আপনাকে সার্ভিসের জন্য সোনির সাথে কথা বলতে হবে। ফানিলি প্রচুর লোক এটাকে অপরচুনিটি হিসেবে দেখেছে যে 50% ডিসকাউন্টে পাচ্ছি আমি, সো আই শুড গ্র্যাব দ্যাট অপরচুনিটি। অনেকে দেখেছে না না আমার এটা কেনার দরকার নেই, আফটার সেল সার্ভিস পাবো। সো ড্রয়িং আ কমন পয়েন্ট ফ্রম দেয়ার, আপনি যে কথাটা বললেন, দেখুন এটাতে অপরচুনিটি ডেফিনেটলি আছে। আজকে যে ধরনের ডিলস ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করার জন্য বা নিজেকে এক্সপ্যান্ড করার জন্য বা কোনো ধরনের কোলাবোরেশন করার জন্য কোম্পানিজ আপনাকে দিত, তার থেকে এখন বেটার ডিলস দেবে, বিকজ there are many few, there were many companies before, now there are very few companies যারা এসে টাই আপ করতে চাই। সো অফকোর্স এটা একটা অপরচুনিটি। এটাতে আমি একটু রেলিভেন্স টানি যে আমি রিসেন্টলি আপনাদের আইসিটি মিনিস্টার পলক সাহেব, উনি একটা ডেলিগেশন নিয়ে গেছিলেন লন্ডনে, আর একটা ছোট প্রেজেন্টেশন হয়েছিল। ওখানে উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন when we are having a discussion and I was asking him আপনার প্ল্যানস কি নেক্সট। he said কি আমরা ইনভেস্ট করছি
বাট আমরা ইনভেস্ট করছি প্রেজেন্ট নয়, আমরা ইনভেস্ট করছি বাংলাদেশের ফিউচারের উপর। আই থিঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি গভর্নমেন্টের এই মোটিভ থাকে where they are investing in the future of Bangladesh, তাহলে this is the right time to try and invest even internationally. Of course, physically এখন it is not possible, but if you look at setting things up, এখন থেকে আপনি ল্যান্ডমাইন্স বেচাতে আরম্ভ করলেন এবং জানবেন যে আপনার বিভিন্ন মাইলস্টোনস কি কি হবে, and you can set a ধরুন একটা 2 বছর বা 3 বছরের প্ল্যান। I mean, এটার ব্যাপারে আপনাকে মিস টিনা জেবিন, one of the co-panelists, she's an expert in this, she'll give you a better detail. But আমার মনে হয় যে কোনো কোম্পানিকে অ্যাজ এ স্টার্টআপ এখন থেকে যদি প্ল্যান করা হয় ভবিষ্যতের দিকে দেখার জন্য, তাহলে the time is now, don't waste it. ইনফ্যাক্ট আমি এই কোলাবোরেশন থেকে আমরা স্কোপার সাথে স্কোপার সুশান ভাই, আমি যখন বাংলাদেশে গেছিলাম, হি ওয়াজ মাই প্রোটোকল অফিসার এন্ড উনি আমার সাথে খুব ভালো বন্ধুত্ব। তো উনি যখন আমাকে অ্যাপ্রোচ করলেন, আই সেড আই এম মোর দ্যান হ্যাপি টু কোলাবোরেট উইথ ইউ এন্ড ওপেন দ্য স্কোপস টু ডিফারেন্ট কোম্পানিজ, এবং ডেফিনেটলি বাংলাদেশি কোম্পানিজ এর মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে যে নিজেদেরকে এস্টাবলিশ করতে in the global platform. Before I sign off, একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে বলি লন্ডনের ব্যাপারে। লন্ডনে ইংলিশের পর সব থেকে বেশি widely spoken language is Bengali, because of the presence of multiple Bangladeshi residents there and multiple Bangladeshi businesses. So ওরা পারলে এখানে যারা উপস্থিত আছেন তারাও সবাই পারবে। থ্যাংক ইউ মিস্টার বসু। আমি আশা করবো আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, কারণ দ্বিতীয় অংশে কিছু প্রশ্ন আসবে আপনার কাছে লন্ডনের ব্যাপারে, আশা করছি। আচ্ছা, এরপরে আমরা নাসিম আক্তার নিশা, ওমেন ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট এবং একই সাথে ই ক্যাবের জয়েন্ট সেক্রেটারি। তো নিশা, এই মুহূর্তে তুমি ই কমার্স ইন্ডাস্ট্রির দুই অংশের সাথে কানেক্টেড, যারা দেশি পণ্য নিয়ে কাজ করছে, যারা বিদেশ থেকে ইম্পোর্ট করছে। তো সবারই একই সমস্যা, ডেলিভারি একটা ইস্যু, তারপরে অর্ডার পেয়েও আমরা কাজ করতে পারছি না। তো এই কোয়ারেন্টাইন টাইম, যে সময়টা আমরা পার করছি ঘরে বসে, এই ক্ষেত্রে ই কমার্স কোম্পানিগুলো কিভাবে সময়টাকে কাজে লাগাতে পারে? ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এখন যে সিচুয়েশনের ভিতরে আছি, আমি এগ্রি করব মিস্টার বাসুর সাথে যে আমাদের আসলে করোনাকে নিয়ে চলতে হবে, যেহেতু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বের হয়নি। সো এই অবস্থাটাকে আমরা মনে করবো যে এটাই লং চলতে হবে, সেইভাবেই আমাদের একটা প্ল্যান করতে হবে। সো এই এখন যেহেতু লকডাউন সিচুয়েশন আছে, সারা জীবন লকডাউন থাকবে না, লকডাউন একসময় চলে যাবে। এই লকডাউন থাকাকালীন আমার মনে হচ্ছে যে বিভিন্ন টাইপের কোর্স আমরা করতে পারি নেক্সট ইন্ডাস্ট্রি যে রেগুলেশনটা আসছে সেটার সাথে কোপ আপ করার জন্য। কারণ এখন দেখা যাচ্ছে যে আইটির উপরে আমরা কিন্তু সবাই ডিপেন্ডেন্ট, চেঞ্জেস কিন্তু আসছে। যারা আমরা আগে আইটি তেমন একটা ইউজ করতাম না, তারাও এখন আইটিতে বসেই কিন্তু ঘরে কাজ করছে। সো এই জায়গাটা আরো মানুষের স্কিল ডেভেলপ হওয়া উচিত। যারা ই কমার্সে কাজ করছেন স্পেশালি তাদের জন্য আমি বলবো যে তারা যেই টাইপের কাজ করছেন সেই টাইপের কাজটাতে তারা আরো যেন স্পেশালাইজড হন। কেউ যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করেন, কেউ কুকিং নিয়ে কাজ করেন, কেউ ডেটা সেক্টর নিয়ে কাজ করেন, প্রত্যেকটা সেক্টরকে আমি বলবো যে নিজের স্পেশালাইজড এর জায়গাটাকে আবার খুঁজে বের করা, এবং এই যে সময়টা আমরা পাচ্ছি এই সময়টাকে আরো বেশি করে কাজে লাগানো। ধন্যবাদ নিশা। এরপরে জানতে চাচ্ছি যে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রির কি ধরনের পরিবর্তন আসবে আগামী এক বছরের মধ্যে, বা এই বছর বা আগামী এক বছরের মধ্যে কি ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশ ই কমার্স ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি সহ? যে ধরনের পরিবর্তন আসবে স্যার, যেটা আমি বুঝতে পারছি খুব ভালোভাবে, যে আমাদের ই কমার্সের মেইন ট্রানজাকশন, মানে ই কমার্সের অর্থই হচ্ছে ইলেকট্রনিক ট্রানজাকশন। তো সেই জায়গাটা আমরা মনে হচ্ছে চলে যাব খুব তাড়াতাড়ি, ক্যাশলেস সোসাইটিতে পরিণত হতে যাচ্ছি আমরা। কারণ এখনো যতটুকুই ট্রানজাকশন হচ্ছে সবাই বিকাশ বা অনলাইন পেমেন্টের মাধ্যমে করতে যাচ্ছে। যারা আগে করতে চাইতো না, ভয় পেত যে আমরা অনলাইনে পেমেন্ট করব, আমাদের ডেটা চুরি হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে, অনেক ধরনের চিন্তা ভাবনা, ভয় মনের ভিতরে কাজ করতো, এখন কিন্তু সেই জিনিসটা কাজ করছে না। সো আগামী এক বছরের ভিতরে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ পুরোপুরি ক্যাশলেস সোসাইটিতে চলে যাবে।
তার উপর হচ্ছে যারা নাকি ট্রেডিশনাল বিজনেস করতেন, পুরান ঢাকার যে বিজনেসম্যানরা আছেন তারা টোটালি ট্রেডিশনাল বিজনেসম্যান ছিলেন, তারা এখন আমাদের সাথে কন্ট্যাক্ট করছে যে তারা এখন অনলাইন বিজনেসে তাদের বিজনেসটাকে কনভার্ট করতে যাচ্ছেন। এটা একটা হিউজ চেঞ্জেস আসবে আমাদের বাংলাদেশের জন্য। মানে ট্রেডিশনাল বিজনেস গুলো যদি অনলাইনে কনভার্ট হয়ে যায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে যাবে, অলরেডি যথেষ্ট বড় আছে এবং এর থেকে আরো অনেক বড় হয়ে যাবে আগামী 1 বছরের ভিতরে। আর ই কমার্স ইন্ডাস্ট্রির এখন কি ধরনের সুযোগ তৈরি হচ্ছে এবং আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, কারণ বাংলাদেশে এখন ই কমার্স সেক্টরে বড় কোম্পানির সংখ্যা 100টা হবে না, কিন্তু ফেসবুক ভিত্তিক, তারপর হচ্ছে ছোট ছোট ওয়েবসাইট, তাদের সংখ্যা 10-20 হাজার হয়ে গেছে। তো যারা ছোট কোম্পানিগুলা, ছোট প্রতিষ্ঠান উদ্যোক্তা, তারা কিভাবে এই সুযোগটাকে কাজে লাগাতে পারে? স্যার আমি মনে করি যে আমাদের জন্য এটা বড় একটা সুযোগ। আমাদের দেশের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি, কারণ যেহেতু এখন বাইরে থেকে তেমন কোনো প্রোডাক্ট আসছে না, অনেক ধরনের রেস্ট্রিকশন আছে করোনাকালীন এই লকডাউন সময়টাতে। তো আমরা যেটা করতে পারি, আমাদের দেশীয় যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারি, সেগুলোকে প্রমোট করতে পারি, প্লাস আমাদের ভিতরে এই প্র্যাকটিসটা আসবে যে আমরা দেশীয় প্রোডাক্ট কিনবো। আমরা কোনো জিনিস বাইরে থেকে এখন আর আনবো না, আমাদের শাড়ি হোক, কামিজ হোক, বা যে কোনো টাইপের অর্নামেন্টস হোক, সব আমরা দেশীয় জিনিসটাকেই প্রমোট করার চেষ্টা করবো। আমাদের 64টা জেলায় বিভিন্ন টাইপের প্রোডাক্ট স্পেশালাইজড, সেই জিনিসগুলোকে আমরা সামনে উঠিয়ে নিয়ে আসতে পারি। এটা মনে করবো যে আমাদের জন্য যথেষ্ট বড় একটা সুযোগ নিয়ে আসছে। নিশার কাছে আরেকটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তুমি এই মুহূর্তে মানে শত শত না, অন্তত কয়েক হাজার নারী উদ্যোক্তার প্রতিনিধিত্ব করছো ওমেন ই কমার্স ফোরাম উইয়ের প্রেসিডেন্ট হিসাবে। তো নারী উদ্যোক্তাদের জন্য যদি কিছু বলার থাকে বলতে পারো, এবং তাদের কি অবস্থা বলে মনে হচ্ছে? আমাদের ফোরামে যে আমাদের বোনরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, বা যত মেম্বারই সেখানে আছেন, সেখানে অনেক ভাইও আছেন, তাদের সবাইকে বলবো যে আমাদের পজিটিভ থাকতে হবে। আমাদের এই সিচুয়েশনে ভয় পেয়ে গেলে হবে না। পজিটিভিটি অনেক বড় একটা ব্যাপার। নিজের ভিতরে পজিটিভিটি থাকলে কিন্তু আমরা যে কোনো জিনিসকে জয় করতে পারি। সো কোনো রকমই হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, থেমে যাওয়া যাবে না। সামনের দুনিয়া আমাদের জন্য বেশ ভালো একটা কিছু নিয়ে আসছে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ নিশাকে অনুরোধ করবো শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ দ্বিতীয় অংশেও নিশার কাছে প্রশ্ন আসবে, এ ব্যাপারে আমি জি স্যার, নিশ্চিত। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ জি, এরপরে হচ্ছে আমরা টিনা আপার কাছে যাবো, টিনা যাবেন। তার কাছে প্রশ্ন হচ্ছে যে টিনা আপা, আপনি স্টার্ট আপ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বাংলাদেশে একজন খুব বড় মাপের বিশেষজ্ঞ হিসেবে আমরা আপনাকে চিনি। তো এখন আমাদের স্টার্ট আপ যে ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ যে কোম্পানিগুলো রয়েছে, তারা এই কোয়ারেন্টাইন টাইম, এই করোনার যে টাইমটা, তারা এটাকে কিভাবে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারে? থ্যাংক ইউ রাজীব ভাই। ফার্স্ট অফ অল আমি সবাইকে জাস্ট ওয়েলকাম করছি টু দ্য প্রোগ্রাম, পার্টিসিপেন্টস যারা আছে, এবং সৌম্য আমাদের লন্ডন থেকে জয়েন করেছে। ইটস গুড টু হিয়ার ফ্রম ইউ সৌম্য। আর সুশান্ত, তোমার কোম্পানিকে অনেক ধন্যবাদ টু অ্যারেঞ্জ সাচ আ টাইমলি প্রোগ্রাম। আর প্যানেলিস্ট সবাইকে জাস্ট শুভ অপরাহ্ন, আই গেস ইটস অলমোস্ট 12। তো রাজু ভাই, আপনার কোয়েশ্চেনটা হলো যে এই সময় আমাদের স্টার্টআপসরা কি করতে পারে, রাইট? সো অনেক কিছু করতে পারে। দ্য ওয়ার্স্ট থিং দ্যাট দে ক্যান ডু ইজ নট ডুইং এনিথিং। আসলে অনেক কিছু করার আছে, এবং সৌম্য এর আগে বলল, বেশ কিছু পয়েন্টস বলেছে, আমি আবারও কিছু পয়েন্টস ওর সাথে অ্যাড করি। সেটা হলো, প্রথমত এই যে প্যান্ডেমিকটা আমরা দেখছি সামনে, যে কোভিড-19 প্যান্ডেমিক, এটা কিন্তু আমাদের ওই .com এরা, .com বার্স্ট, ওগুলা কিছু না, মানে ওটার চেয়ে অনেক বেশি একটা বড় আকারের একটা ক্রাইসিস, এবং এর ফলে পুরা পৃথিবীটা একটা রিসেট বাটনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যাবে। সুতরাং পোস্ট কোভিড যেই পৃথিবীটা আমরা দেখব, কনজিউমার বিহেভিয়ার থেকে শুরু করে আমাদের গভর্নমেন্ট সার্ভিসেস, তারপরে এভরিথিং ইন এভরি কান্ট্রি, বড়লোক দেশ হোক আর মধ্যবিত্ত আর নিম্ন আয়ের দেশ হোক, ইটস এ বিগ চেঞ্জ। সো সুতরাং সবখানেই কিন্তু স্টার্টআপসরা স্ট্রাগল করছে। হ্যাঁ, শুধু এটা বাংলাদেশ বা আমাদের এই দিক এশিয়া কান্ট্রি না, ইউএসএ তেও স্টার্টআপস ইনভেস্টিং একদমই কমে গেছে ফার্স্ট কোয়ার্টারে। এবং হোয়াট দ্য ইনভেস্টার্স কি করছে, যে
কি করছে সেটা হলো, এবং ইনভেস্টার্স their behavior is kind of similar. They're all business people trying to contribute and also make a profit. So আমাদের চিন্তা করতে হবে যে আমরা আসলে স্টার্টআপসরা আমরা কিভাবে এই সময়টা বেস্ট ইউজ করতে পারি, কারণ আফটার পোস্ট কোভিড যখন লকডাউন খুলবে এবং উইদিন দ্য নেক্সট 10-12 মান্থস যখন আমরা আসলে আবার যাব ফান্ড উঠানোর জন্য ইনভেস্টারদের কাছ থেকে, ইনভেস্টর দেখতে চাবে যে আমরা আসলে কিভাবে সময়টা ইউজ করছি। সো দিস আর সাম অফ দ্য থিংস আই থিঙ্ক আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে স্টার্টআপসরা করতে পারে। সেটা হলো ওরা দেখতে পারে যে আমাদের যে বিজনেসটা আছে এখন, সেই বিজনেসটা হোয়াট এভার দ্যাট বিজনেস ইজ, এই বিজনেসটা পোস্ট কোভিড মার্কেটে ওয়ার্ল্ডে আসলে আর রেলেভেন্ট কিনা, ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমাদের অ্যালাইন করতে হবে যে এখন যদি আমি একটা any type of business where there is a lot of contact, travel business, যেখানে lot of personal contact, lot of traveling, hotel, this and that, Airbnb টাইপের বিজনেস বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সেই বিজনেসটা কি আসলে ওইভাবেই থাকবে না আসলে আমাদেরকে একটু পিভটিং করতে হবে? ফর এক্সাম্পল, আমাদের এখন বাংলাদেশে এসেনশিয়াল সার্ভিসেস আমরা বলি, এসেনশিয়াল সার্ভিসেস অ্যান্ড সার্ভিসেস উইচ আর সাপোর্টিং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এই বিজনেসগুলোতে যে সমস্ত ইন্ডাস্ট্রি স্টার্টআপস এনি ওয়ান অফ দেম যারা আছে ফ্যান্টাস্টিক, কিন্তু যারা নাই তারা হুট করে ঢুকে যায় না যেন। তাদেরকে দেখতে হবে যে আমার এক্সিস্টিং বিজনেস যেটা আমি করছি সেটা কোনোভাবে পোস্ট কোভিড মার্কেট অপরচুনিটিতে আমি ইন্টিগ্রেট করতে পারবো নাকি, এক নম্বর। সেই জন্য অনেক রকম আমাদের বাংলাদেশে তো অনেক আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম এনেবলার্স আছে। সো আমি শিওর যারা পার্টিসিপেন্টস আছে তারা অনেককেই চেনে বা প্ল্যাটফর্ম গুলাকে চেনে, দে শুড গো এন্ড টক টু দেয়ার এক্সপার্টস। যদি সেটা না হয়, যদি পিভট করতে না পারি, then it's okay to say that okay, we tried and let's move into something else. Don't waste your time. Don't waste your time on something that is not going to work post COVID. So এটা হলো একটা খুব it sounds a bit harsh, but যেটা লস হবে সেটা এখনই নিয়ে নেওয়া ভালো। কিছু জিনিস আমাদের দেখতে হবে এবং আর কি অপারেশনসে কি করতে হবে সেটা হলো ক্যাশ ইজ কিং in this type of crisis. So operations lean করতে হবে অনেক, যে সমস্ত এক্সপেন্সেস একদমই দরকার নাই absolutely necessary expenses রেখে you have to basically cut your cost, and if that means laying off employees, it's better to do it now, go deep, then tranches এ করা। এটা হয়তো বা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু আসলে টু সার্ভাইভ দ্যাটস দ্য ওয়ে টু গো। কারণ যখন আমরা ফেরত যাব আবার ফাইন্যান্সিং এর জন্য, ইনভেস্টররা কিন্তু এটা পছন্দ করবে না যে আমরা স্ট্র্যাটেজিক ডিসিশনস গুলো না নিয়ে উই বার্ন ক্যাশ। এটা তো ইনভেস্টার্স মানি। সো ওরা এটাই পছন্দ করবে যে এই স্টার্টআপের জাজমেন্ট ইজ ভেরি গুড, ভেরি সাউন্ড, business long-term business operations এরা বুঝতে পারে, and they can take hard decisions, and you have to take hard decisions when you have to you have to survive and sustain and basically progress your business. So আরো দুই একটা কথা আমি খুব তাড়াতাড়ি বলবো। একটা বিজনেস যেটা বললাম runway, we talked about cash is king, make sure you are preserving your cash. এছাড়াও পিভট যদি করতেই হয় তাহলে দেখতে হবে যে আমার এক্সিস্টিং মডেলে এটা করা যাবে কিনা, নাকি আমাকে একদমই চেঞ্জ করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হলো যেটা আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমি স্টার্টআপস এর সাথে এখন খুব বেশি গ্রাউন্ড লেভেলে কাজ করতেছি, দেখতে পাচ্ছি there is lot of collaboration, এবং এটা আমার মনে হয় সৌম্য তুমিও বলেছো যে you guys have to partner even with your competitor. এবং কোলাবোরেশনে এটাই হবে, সেটা হলো যে হয়তো অনেকেই they can actually share resources. You can share your CFO in exchange for the very good software engineer that's in the other platform. So this is very important. So think about that.
এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে যারা যে সমস্ত স্টার্টআপস যারা তোমাদের ইনভেস্টার্স আছে এখন, reach out to them, and not just for money. These are seasoned business people. They have lots of knowledge. Reach out to them and ask for strategic advice. So এই কয়েকটা আমি বলি, আরো দুই একটা কথা হবে যেটা বলবো সেটা হলো যে হঠাৎ করে এখন তো অনলাইন গ্রোসারি খুবই ভালো চলছে, কিন্তু হঠাৎ করে আমি যদি ওই বিজনেসে না থাকি, হট করে অনলাইন গ্রোসারির একটা বিজনেস আমাদের শুরু করা উচিত না, আনলেস যখন পোস্ট কোভিড হবে, মানে যখন ওই সময়টা আসবে, তখন আমার এক্সিস্টিং যে ক্লায়েন্ট যাদেরকে আমি এই নতুন বিজনেসে নিব বা এক্সিস্টিং যারা আমার বিজনেস আছে তাদেরকে আমি আবার আমার পুরানো বিজনেসে নিতে পারবো নাকি, হ্যাঁ, অথবা যে পিভট করে যে নতুন বিজনেসে নিব সেই বিজনেসে আমি অ্যালাইন রাখতে পারবো নাকি। সো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ এনি টাইপ অফ চেঞ্জেস কস্টস মানি। And then also very important is to be in touch with your employees, with your clients. Clientsদের সাথে clients call করতে হবে, দেখতে হবে ওরা আসলে কি চিন্তা করতেছে ভবিষ্যতে, এবং always be relevant. So kind of keep the communication open with your vendors, with your employees, to kind of let them know what's coming, even if it's a hard decision that you have to deliver. Deliver it with kindness as possible. And deliver it with, letting people know that this is a survival issue. So it's nothing personal. So আমি এখানেই এখন আমি থামি, আর তারপরে আমি sure there will be a lot of questions and I'm more than happy to answer. Thank you. থ্যাংক ইউ টিনাপা, আপনার কাছে আবার একটু পরে ফিরে আসবো। ইনফ্যাক্ট এর পরের প্রশ্নটা হচ্ছে আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে মিস্টার আবু বকর হানিফ, ওনার কাছে যে মিস্টার হানিফ, প্রশ্নটা হচ্ছে এখন আইটি ইন্ডাস্ট্রি বিশেষ করে স্টার্টআপদের কি ধরনের চেঞ্জ আসছে, আপনি আমেরিকান পার্সপেক্টিভে বলতে পারেন, বাংলাদেশের সাথেও আপনার ডিরেক্ট কানেকশন রয়েছে, দুই পার্সপেক্টিভেই বলতে পারেন কি ধরনের চেঞ্জ আইটি ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছে। ধন্যবাদ আপনার স্কোপা টেকনোলজিকে এরকম একটা ওয়েবিনারের আয়োজন করার জন্য। আমি টিনা জারভিন আপার কথা শুনতেছিলাম এবং উনি অনেক কিছুই কভার করেছেন বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং এই কথাগুলো প্রত্যেকটা স্টার্টআপেই পালন করা উচিত আমি মনে করি। ইটস লাইক এ বাইবেল। সো আমি কিছু জিনিস অ্যাড করব বেসিক্যালি। সেটা আপনারা দেখছেন যে কোভিড-19 এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, আমি মনে করি এটা চলমান, এটা চলবে। এটা আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, এটা থেকে আমাদের অনেক শিখতে হবে। আমরা ফ্যামিলির সাথে একসাথে থাকার সুযোগ পাচ্ছি। সবসময় 9টা 5টা কাজ করতে হতো অফিসে গিয়ে, এখন বাসায় কিভাবে অফিস এনভায়রনমেন্ট মেনটেন করা যায় ইন প্যারালাল উইথ ফ্যামিলিকে টাইম দেওয়ার সাথে সাথে। তারপর এটাকে আমরা পজিটিভলিও দেখতে পারি, কারণ কেউ যখন অফিসে যায়, অফিসে যাওয়া আসার সময় যে সময়টুকু আছে সেটুকু সে কাট করতে পারে, বাসায় কমফোর্টেবলি সে বসতে পারে, বসে এই কাজগুলোকে করতে পারে। স্টার্টআপের ক্ষেত্রে আমি যেটা চিন্তা করতে বলবো যে বিজনেস চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার বাংলাদেশের কথাই আপনি মনে করেন যে পাঠাও, এই যে সার্ভিস, রাইড শেয়ারিং সার্ভিস, অথবা আপনি যে সহজ, অথবা হাংরি নাকি, তাহলে এইসব কোম্পানিগুলোর কথাই আপনি দেখেন, এদের বিজনেস তো চেঞ্জ হয়ে যাচ্ছে। অপরদিকে আপনি যদি চাল ডালের কথাই বলুন, তাহলে চাল ডালের বিজনেস কিন্তু অনেক বেড়েছে, 2 times 3 times বেড়েছে। তারপরে আপনি যেমন র্যাপটো যেটা আছে, যেটা ইউডেমির মতো সেরকম, সেটা তাদের ব্যবসা অনেক বেড়েছে, বাড়বে, কারণ ই লার্নিং, অনলাইন লার্নিং যেটা, এটার স্কোপ বেড়েছে। তারপরে আবার আপনি দেখেন হেলথ সার্ভিসের কথা যদি বলেন, ডক্টরওয়ালা আছে, ওনাদের ব্যবসা বাড়ছে। তো এখন ওনাদের ব্যবসা, আপা যেটা খুব সুন্দর কথা বললেন যে ওনাদের ব্যবসা বেড়েছে বলে যে আবার শিপ করতে হবে এবং শিপ করে ওখানে এক্সিস্ট করা, এটা ইজি না। এটা হতে হলে নিজকে প্রস্তুত করতে হবে, লার্ন করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। আমি আমেরিকাতে
প্রায় 6,000 পিপলকে স্কিল ডেভেলপ করে হাই এন্ডের চাকরি দিয়েছি, যারা হয়তো ব্যাচেলার করে $50,000 বছরে ইনকাম করতো, 6 হইতে 7 বছর পরে $120,000 ইনকাম করার সুযোগ পেত। তাদেরকে আমি মাত্র 4 মাসের একটা ট্রেনিং দিয়ে শুরুই করে দিচ্ছি $120,000। এইভাবে ওরা প্রায় 6,000 লোক এখন আমেরিকার মেইন স্ট্রিমে কাজ করছে। ওদের মধ্যেই দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামে কিন্তু এখন কাজ করছে, যেহেতু আইটিতেই এখানে কাজ করছে। আমি কি লাইনে আছি? লুকস লাইক যে লাইনে আছেন আপনি। আপনি Okay. আছেন, কিন্তু আপনি স্ক্রিন শেয়ার করেছেন, স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দিলে ভালো হয়। ও আমি তো স্ক্রিন শেয়ার ওকে আমি ধরে নেই। ঠিক আছে, আমরা Okay. আচ্ছা হ্যাঁ কন্টিনিউ করেন। আচ্ছা আমরা আপনার কাছে আবার একটু পরে আসছি, আমরা আবার Okay. টিনা আপার কাছে চলে যাই। টিনা আপা, এই কারেন্ট সিচুয়েশন যদি আরো ধরেন 6 মাস 1 বছর কন্টিনিউ করে, তাহলে আমাদের বর্তমান সিচুয়েশনে আমাদের স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য কি ধরনের অপরচুনিটি স্কোপ আসছে, মানে লোকালি এন্ড গ্লোবালি, এবং সেটা আমাদের গ্র্যাব করার জন্য কি করা উচিত, কি কি স্টেপ নেওয়া উচিত? টিনা আপা। থ্যাংক ইউ রাজীব ভাই। আমি কয়েকটা ছোট ডেটা শেয়ার করি। আমাদের আসলে স্টার্টআপ ইকোসিস্টেমের সিচুয়েশন ইজ কোয়াইট ডায়ার। হ্যাঁ, আমরা একটা সার্ভে করেছিলাম এবং অলমোস্ট 46% অফ দ্য স্টার্টআপ, এটা অ্যারাউন্ড মিডল অফ এপ্রিল, 46% অফ দ্য স্টার্টআপস লস্ট 100% অফ দেয়ার রেভিনিউ। সো এগুলা কিন্তু মানে, এবং এই স্টার্টআপস গুলা কিন্তু দেয়ার আর লাইক মার্কি স্টার্টআপস, মিড সাইজ স্টার্টআপস এন্ড এবং ছোট সাইজের স্টার্টআপস। 37% reported a revenue loss of 50 to 100%. Sorry, 99%. এবং এদের মধ্যে 48% স্টার্টআপস কিন্তু আছে এসেনশিয়াল সার্ভিসেস সেক্টরে। মানে আমাদের হানিফ ভাই একটু আগেই বললেন যে অনলাইন এডুকেশন, রাইড শেয়ারিং, তারপরে আপনার গ্রোসারিজ, তারপর আমাদের সাপ্লাই চেইন, অনলাইন সাপ্লাই চেইন। সো এই সবগুলা মিলে কিন্তু দিস আর স্কেরি নাম্বারস, রাইট? যেখানে আমরা গত 8 বছরে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমকে আমরা গড়ে তুলেছি উইথ দ্য প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এন্ড ইনভলভমেন্ট, ইক্যাব, তারপরে এইসব প্ল্যাটফর্মস এবং গভর্নমেন্ট ফান্ডিং এন্ড অলসো দ্য এঞ্জেল ইনভেস্টার্স। তো স্টার্টআপসরা কিন্তু গত 8 বছরে, লাস্ট 2 ইয়ার্সে অলমোস্ট $220 মিলিয়ন বাইরে থেকে ইনভেস্টমেন্ট এনেছে। এবং they are hiring almost 1.5 million employees, which is supporting at least 6 million livelihoods. 350,000 SMEs যারা স্টার্টআপস এর সাথে কাজ করে। So these are actually pretty big numbers. এবং এদেরকে যদি আমরা বাঁচায় রাখতে না পারি এখন, which is next 3 মাসের মধ্যে most of them they will be out of the cash. সো এদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা এই যে এত কষ্ট করেছি, আমরা সবাই এই যে প্ল্যাটফর্মস গুলা, গভর্নমেন্টের বিভিন্ন সাপোর্ট, ইন্ডাস্ট্রি সাপোর্ট, we are basically going to die, and we are going to go back 8 years, and it will take us way longer than 8 years to come back. So সেই জন্য আমরা কি করা উচিত রাজীব ভাই, সেটা আমি একটু বলি। তো আমাদের গভর্নমেন্ট থেকে আমরা আপনার কথা শুনবো কি করা উচিত। জাস্ট জি কয়েক সেকেন্ড একটা ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আমাদের সাথে আমাদের প্রথম প্যানেলিস্ট এএনএম শফিকুল ইসলাম, প্রজেক্ট ডিরেক্টর, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি আইসিটি ডিভিশন, উনি জয়েন করেছেন। ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। তো আপনি তার তিনাপা কন্টিনিউ করেন, তারপর আমরা ওনার কাছে যাব। আসসালামু আলাইকুম শফিক ভাই, thank you for inviting me to this session. So আমরা আলাপ করছিলাম যে আমরা স্টার্টআপস এর জন্য কি করতে পারি আমাদের গভর্নমেন্ট থেকে এবং অলসো ইনভেস্টরসদের থেকে। সো গভর্নমেন্ট থেকে তো আমাদের কিছু প্রোগ্রাম এখন চলছে, সেটা আপনারা জানেন যে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি ফর্ম হয়েছে। সেখান থেকে আমরা কিছু এক্সপেডিটেড ফান্ডিং করতে পারি, এটা বিবেচনায় আছে। স্টার্টআপ বাংলাদেশের যে ইউজুয়াল আইডিয়া প্রজেক্ট থেকে যে ফান্ডিং গুলা হয়, সেটা এক্সপেডিটেড করার একটা চিন্তা চলছে।
এছাড়াও হাইটেক পার্কে আমরা কিছু প্রপোজাল দিয়েছি, সেটা হলো যে ওদের যে সমস্ত ওয়্যারহাউস ফ্যাসিলিটিস, সেই ওয়্যারহাউস ফ্যাসিলিটিস গুলো আমরা একটু ব্যবহার করতে পারি নাকি। এবং শুধু হাইটেক পার্ক না, আসলে গভর্নমেন্টের অনেক ওয়্যারহাউস ফ্যাসিলিটিস আছে যেখানে আমাদের অনলাইন গ্রোসারিজ ওদের দে আর আউট অফ ক্যাপাসিটি, তারা ওই ফ্যাসিলিটি গুলো ব্যবহার করতে পারে নাকি। এছাড়াও আমরা আসলে একটা চিন্তা করছি যে আমাদের জন্য আলাদা করে কোনো স্টিমুলাস প্যাকেজ করা যায় নাকি। সো বিভিন্ন ধরনের প্রস্তাব আমরা চিন্তা করছি এবং সিরিয়াসলি চিন্তা করছে আমাদের আইসিটি মিনিস্টার, অনারেবল স্টেট মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক, এবং আমরা আশা করছি যে আমরা কিছু একটা পজিটিভ নিউজ শুনতে পাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ টিনা আপা। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের এখন, আপনি অনেকদিন আমেরিকাতে ছিলেন, সিলিকন ভ্যালিতে ছিলেন, এবং বিভিন্ন দেশের যারা এনআরবি প্রবাসী বাংলাদেশি ইনভেস্টর তাদের সাথে আপনি কানেক্টেড। তো প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা এখন বাংলাদেশি ইনভেস্টমেন্টের অ্যাট্রাক্ট করার জন্য আমরা এখন কি ইনিশিয়েটিভ নিতে পারি, যেহেতু একটা ক্রাইসিস টাইম? হ্যাঁ, প্রবাসী বাংলাদেশিদের কিন্তু সবসময় একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশে ইনভেস্ট করার, এবং অনেকেই কিন্তু ইনভেস্ট করেছে in existing big startups. There are a lot of quite a few expat Bangladeshis, এবং আমরা যখন 3.5 বছর আগে স্টার্টআপ বাংলাদেশ প্রজেক্টটা শুরু করি, অনেকে ইন্টারেস্ট দেখিয়েছে যে ওরা কিভাবে ইনভেস্ট করতে পারে সেটা করা। সো আমি বলতে চাচ্ছি যে ইন্টারেস্ট ইজ দেয়ার, এন্ড সিরিয়াস ইন্টারেস্ট ইজ দেয়ার। আজকেও আমি আমাদের 2-3 জন সিরিয়াস যারা দেখতেছে মার্কেট বাংলাদেশের স্কোপ আউট করতেছে তাদেরকে কিছু ইনফরমেশন আমি পাঠিয়েছি। সো there is the interest, কিন্তু সেটাখানে যাওয়ার আগে আমাদের নিজেদের দেশ থেকে নিজের লোকাল ইনভেস্টমেন্ট ইনক্রিজ করতে হবে। এবং কারণ সবাই দেখতে চায় যে ডু উই হ্যাভ স্কিন ইন দ্য গেম। সো গভর্নমেন্টের কতখানি আছে, প্রাইভেট যারা ইনভেস্টর আছে লোকাল তাদের কতখানি ইনভেস্টমেন্ট আছে, তারপরে আমরা প্রবাসী বাংলাদেশের দিকে যেতে পারি। I mean obviously আমাদের তো ease of doing business, we also need to do a little bit of work on that, although এটা অনেক ইমপ্রুভ করেছে, কয়েক নচ তো আমরা উঠে এসেছি। So I think that first of all going back to network, যদি আমরা মনে করি যে আমাদের অ্যাক্সেস আছে এই সমস্ত এনআরবিস এর প্রতি, we should go and promote. সৌম্য কিছুক্ষণ আগে একটা কথা বললো যে আমাদের অনেক রকম ইনিশিয়েটিভ আমরা করছি বাংলাদেশে, কিন্তু মানুষ জানে না। সো বাংলাদেশের ব্র্যান্ডিং খুব ইম্পর্টেন্ট, এন্ড দ্যাটস নট জাস্ট ব্র্যান্ডিং ফর স্টার্টআপ, ব্র্যান্ডিং অফ বাংলাদেশ ইটসেলফ। সো এখানে আমাদের শফিক ভাই আছেন, সালাম শফিক ভাই। আমি মনে করি যে হাইটেক, আসসালামু আলাইকুম, আমি মনে করি শফিক ভাই যে আমাদের একটা হাইটেক পার্ক অথরিটি, আমি শিওর আপনাদের তো নিশ্চয়ই কিছু নতুন প্রজেক্ট আসবে, সেখানে বাংলাদেশে ব্র্যান্ডিং করার জন্য আমাদের কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার। এবং এছাড়াও আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি, যারা মোটামুটি অনেকদিন থেকে আছি, আমাদের একটা পরিচিতি আছে, আমাদেরও কিন্তু বিদেশে যায় বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে পজিটিভলি। কারণ বাংলাদেশ কিন্তু এখন আগের দেশ নাই যে আমরা যাই ফ্লাড হইলে মানুষের কাছ থেকে রিলিফ আনি। আমরা আসলে ফ্লাড হইলে, অন্য দেশে ফ্লাড হইলে আমরা রিলিফ পাঠাই। তো এই জিনিসটা, এই স্টোরিগুলো আমাদের বলতে হবে বাইরে। তো রাজীব ভাই আমি এখানেই এখন স্টপ করি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা শফিক সাহেবের কাছে চলে যাব, এবং উনি একটা মিটিং থেকে এসেছেন, আবার একটা মিটিং এ চলে যাবেন, হয়তো 10 মিনিটের বেশি আমাদের সাথে থাকতে পারবেন না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে বর্তমান যে অবস্থা, সেটা জিডিপি এবং আমাদের ইম্পোর্ট আমদানিতে কি ধরনের প্রভাব ফেলবে করোনা পরিস্থিতির কারণে? ধন্যবাদ আপনাকে। আসলে করোনা তো এখন একটি বৈশ্বিক সমস্যা, সারা বিশ্ব আমরা যা ভাবিনি আমরা তাই দেখতে পাচ্ছি যে সারা বিশ্ব অচল হয়ে গেছে। যে প্রত্যেক শুধু আমরা না, সারা বিশ্বই অচল, একেবারে সবাই এখন লকডাউন পরিস্থিতিতে। তো আমরা যেটা বিভিন্ন স্টাডিতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জিডিপির প্রচুর সব জায়গায় একটা রিসেশনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ উৎপাদন ব্যবস্থা এখানে ব্যাহত হচ্ছে, আমাদের কলকারখানাগুলো বন্ধ আছে, আমাদের উৎপাদনমুখী কর্মকাণ্ড হচ্ছে না, আমাদের সার্ভিস সেক্টর বন্ধ আছে। সব মিলিয়ে যে আমরা যদি
বাংলাদেশের দিকে তাকাই, যে যখন করোনা ভাইরাস প্রথম ডিটেক্টেড হওয়ার পরে গভর্নমেন্ট সবকিছু বন্ধ করে দিল 26 তারিখে, যে আমরা আমাদের একটা লকডাউন পরিস্থিতিতে যাওয়ার কথা, সেদিন থেকে কিন্তু আমরা আমাদের কলকারখানাগুলো মোটামুটি শাটডাউন অবস্থায় আছে। যে এই যে এটাতে শুধু যে উৎপাদনমুখী যে সেক্টর গুলো সেটা বন্ধ আছে তা না, এর সাথে কিন্তু আমাদের পোল্ট্রি শিল্প, এগ্রিকালচার, তারপরে আমাদের কটেজ ইন্ডাস্ট্রি সবকিছুই কিন্তু একটা রিসেশনের মধ্যে পড়ে গেছে। আমরা যদি দেখি যে পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু আমাদের যে কটেজ ইন্ডাস্ট্রি গুলো প্রচুর কাজ করে থাকে, যে একেবারে গ্রামীণ মানুষগুলো তারা কিন্তু বিভিন্ন খেলনা তৈরি করে, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, বিভিন্ন বুটিক হাউস গুলো বিভিন্ন জিনিস তৈরি করে। এবং আমরা কিন্তু এই পহেলা বৈশাখের যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটা কিন্তু আমরা মিস করেছি, ফলে আমাদের জিডিপিতে কিন্তু আমাদের এটা অত্যন্ত একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তেমনি রোজার মাসে যে রোজার ঈদকে কেন্দ্র করে যে আমাদের কেনাকাটা হয়, যে মানি মার্কেটটা সচল থাকে, যে বাজার সচল থাকে, সেটাও কিন্তু আমাদের হচ্ছে না। আপনি দেখেন আমাদের টেইলারিং হাউস গুলো বন্ধ, বুটিক হাউস গুলো বন্ধ, লোকজন কোনো পোশাক বানাচ্ছে না। এই লোকগুলো কিন্তু, এই খেটে খাওয়া মানুষগুলো কিন্তু এই সময়টার জন্য অপেক্ষা করে। তবে একটি বড় কথা, যে আমাদের গভর্নমেন্ট অত্যন্ত সজাগ এবং প্রথম থেকেই কিন্তু ভালো পদক্ষেপ নিয়েছে, যে একেবারে প্রথম থেকেই যে লকডাউন পরিস্থিতিতে যা যা করণীয় সবকিছুই করছে। তার মধ্যে শুধু এটাই না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেনিং না, গভর্নমেন্ট কিন্তু প্রথমেই 5,000 কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা করেন, এবং তারপরে কিন্তু আবার 67,700 কোটি টাকার মতো প্রণোদনা ঘোষণা করেছেন। সেটা কিন্তু শিল্প সেক্টরে, তারপরে এগ্রিকালচারে, কটেজ ইন্ডাস্ট্রিকে সবকিছুকে মিলিয়ে এটা সাপোর্ট দেওয়ার জন্য, যে আমাদের প্রায় 73,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ। তো আমরা কিন্তু আশা করছি যে এই প্রণোদনা প্যাকেজের একটা সুষ্ঠু ব্যবহার হবে, এবং সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমাদের জিডিপিতে যে ইম্প্যাক্ট পড়বে, অবভিয়াসলি ইম্প্যাক্ট পড়বে, কারণ আমরা আমাদের প্রোডাক্ট বাইরে পাঠাতে পারছি না, আমাদের সার্ভিস সেক্টর গুলো বন্ধ আছে, আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে। রেমিটেন্স বাইরে, যেহেতু বাইরের কর্মকাণ্ড বন্ধ, সব লেবাররা লকডাউন হয়ে আছে, রেমিটেন্স আসছে না। তারপর আমাদের যে পোল্ট্রি শিল্প, সেটার সেক্টরটার কোনো উৎপাদন আমরা বিক্রি করতে পারছি না। এইগুলো কিন্তু একটা ব্যাপক নেগেটিভ ইম্প্যাক্ট আনবে আমাদের জিডিপিতে। তবে আমরা আশা করি যে আমরা আমাদের যে প্রণোদনা প্যাকেজ এটা ইউজ করব, এবং আমাদের দেশের মানুষ যে এই সমস্যা নিয়ে সবসময় বেঁচে থাকে এবং সংগ্রামী মানুষ, সাহসী মানুষ, তারা এগিয়ে আসবে। তো আমি একটু আশাবাদী এই জন্যে যে আমরা কিন্তু একেবারে যে প্রোডাক্ট শুধু এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি না, আমরা কিন্তু, এটা আমি একটু আশাবাদী যে আমরা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড না। যদি একেবারে টোটালি এক্সপোর্ট ওরিয়েন্টেড হতাম, তাহলে আমাদের জিডিপিতে আরো বেশি ব্যাপক ভূমিকা পড়তে পারত। কিন্তু আমরা যেহেতু গার্মেন্টস সেক্টর বাদ দিলে আমাদের লেদার সেক্টর বা ফার্মাসিউটিক্যাল, এই দিকে আমাদের একটা প্রভাব পড়বে, কিন্তু বাকিগুলো কিন্তু আমরা তেমন মার্কেট আমাদের গ্র্যাব আমরা করিনি। তবে আমি একটা মিটিং এ যাব, এখানে আলোচনা হচ্ছিল স্টার্টআপ নিয়ে। টিনাপা অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আমি একটু শেয়ার করতে চাই, শেয়ার করে আপনাদের আসলে ছেড়ে যেতে চাই, মিটিং অনগোয়িং। যে স্টার্টআপদের নিয়ে কিন্তু সরকারের যে প্রজেক্ট আছে, টিনাপা বলেছেন কি করছে সরকার। তবে আসার ব্যাপার, আজকে যে আমি মিটিংটা আছি সেটাও কিন্তু ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এবং ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। এটাতে আমরা কিন্তু স্টার্টআপদেরই যাতে বাংলাদেশে একটা ইনোভেশন ইকোসিস্টেম গড়ে ওঠে, সেটা করার জন্য কিন্তু আজকের প্রজেক্ট এবং আজকের মিটিং দুটো একসাথে মিলে গেছে। তো আমরা চাচ্ছি যে এই প্রজেক্টটা আগামী সেপ্টেম্বরের মধ্যে অনবোর্ড হবে, এবং আমরা যেহেতু আমাদের দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, এই করোনা পরিস্থিতি থেকে যাতে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি, এই জন্য আমরা যেহেতু স্টার্টআপদের নিয়ে কাজ করব, সেই জন্য আমরা আগে থেকে আমাদের প্রিপারেশন আমরা নিয়ে রাখছি, যেন প্রজেক্ট লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা যেন একেবারে ডাইরেক্টলি
মানুষজনের কাছে সার্ভিস পৌঁছে দিতে পারি। এক্ষেত্রে আমরা যেটা চিন্তা করেছি, আমরা স্টার্টআপদের নিয়ে কাজ করব। আমাদের এখন তো অনেকগুলো এই সমস্যা থেকে কিন্তু আমরা কিছু সম্ভাবনাও দেখতে পাচ্ছি। আমাদের কি কি করণীয়, আমরা কি কি সেক্টরে কাজ করতে পারি, সেইগুলো আপনারা যারা আছেন আপনাদের সাথে আলোচনা করে আমরা এই সেক্টরগুলোকে, আমাদের কিছু আইডেন্টিফাই করা আছে যে আমাদের কি করতে হবে, যে আমরা যে এরকম সমস্যায় পড়লে আমরা কি করে আমাদের সাপ্লাই চেইনটা সচল রাখতে পারি। আমাদের এখন দেখেন মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে একটা বড় সমস্যা আমরা পড়ে গেছি। তাহলে যেসব মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে রিসার্চ করার সুযোগ আছে, আমি বলবো যে স্টার্টআপদের আমরা তাতে এনগেজ করব। এরকম পরিস্থিতিতে পড়লে, যে লকডাউন হয়ে গেলে এন্ডেমিক বা প্যান্ডেমিক সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তখন কি কি করা যেতে পারে, আমাদের স্টার্টআপদের আমরা এই কাজগুলো করাবো। আমরা আশা করি আপনাদের সাথে নিয়ে যারা স্টার্টআপ আছেন, আমরা যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটিতে ইনোভেশন হাব করব, আমাদের আপনারা জানেন যে আমাদের হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে আমরা একটা করে স্টার্টআপ ফ্লোর আমরা রেখেছি, সেইগুলোতে স্টার্টআপ অ্যাক্টিভিটি চলবে। তারপরে 3টা আমাদের ইনকুবেশন সেন্টার আছে, একটা রাজশাহী, একটা কুয়েটে, একটা চুয়েটে হতে যাচ্ছে। তো সেইখানে কর্মকাণ্ড থাকবে এইখানে কিন্তু, এবং আমরা ইউনিভার্সিটিতে নতুন কিছু ইউনিভার্সিটিতে ইনোভেশন হাব করব। সেইখানে কিন্তু বাংলাদেশের প্রচুর অনেক স্টার্টআপ কাজ করতে পারবে, এবং শুধু কাজ করার সুযোগ না, তাদের মেন্টরিং এবং তাদের কানেক্ট টু দ্য রাইট প্লেস এন্ড রাইট পিপল, রাইট অর্গানাইজেশন, এই কাজগুলো আমরা করব। আশা করি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা এই কাজগুলো আপনাদের সহযোগিতায় আপনাদের সাথে একসাথে আমরা করতে পারবো, এটাই আমরা আশা করি। মিস্টার শফিকুল ইসলাম, আপনাকে আমরা ছেড়ে দেবো। আমার শুধু একটা 1 মিনিটের অনুরোধ আছে, সেটা হচ্ছে আমি ইক্যাবের প্রেসিডেন্ট ছিলাম, ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম। আমি দেখেছি যে আপনারা স্টার্টআপ নিয়ে যাই উদ্যোগ নেন খুব প্রশংসনীয়, কিন্তু যারা দেশি পণ্যের ই কমার্স নিয়ে কাজ করছে 64টা জেলায়, তারা খুব একটা রিপ্রেজেন্টেড হয় না মানে ইনোভেশনের ক্ষেত্রে। তো তাদেরকে যদি আপনারা ইনোভেশনের আন্ডারে নিয়ে আসেন, স্টার্টআপে নিয়ে আসেন, যে হয়তো আপনার কুমিল্লা থেকে খাদি বিক্রি করছে বা সিলেট থেকে শীতল পাটি বিক্রি করছে, সেই ধরনের ক্ষুদ্র উদ্যোগগুলোকে, তাহলে আমার মনে হয় অনেক বেশি সুফল পাওয়া যাবে এই করোনা পরিস্থিতির কারণে। তো ধন্যবাদ আপনাকে। না, আপনাকেও ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে এই জিনিসগুলোই কিন্তু আপনারা আইডিয়াগুলো দিবেন, এই আইডিয়াগুলো আপনাদের কাছ থেকে আসবে। আমরা সেই আইডিয়াগুলো নারিশ করে যেন সেটা মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে ব্যবহার করা যায়, আমরা সেটা নিশ্চিত করার জন্য আমাদের সাপোর্টটা দেব। তো আপনাদের আইডিয়া, আমাদের সাপোর্ট, আমরা আশা করি আমরা মানব কল্যাণে, আমাদের সমাজ কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য আমরা কিছু করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিস্টার শফিকুল ইসলাম সময় দেওয়ার জন্য। আমরা আপনার চলে যেতে হবে, তো অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। টিনা আপা অনেক কষ্ট করে, টিনা আপা আমাদের সব ব্যাপারে সহযোগিতা করেন সব সময়। তো আমরা আপনাদের ইকেবের সাথেও আমরা কাজ করছি অনেকদিন থেকেই, আশা করি আমরা একসাথে কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ। স্যার, থ্যাংক থ্যাংক ইউ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক খুশি হয়েছে আপনি আসছেন, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি শফিক স্যার, আমি জি আমেরিকা থেকে, আপনাকে দেখে ভালো লাগলো। আচ্ছা, 5 তারিখের মিটিং এ আপনি আসবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমেরিকা থেকে মিস্টার আবু বকর হানিফ। হানিফ আছে? জি জি মিস্টার হানিফ, আপনি আশা করি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি আমি শুনছি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু আপডেট দেমসেলফ। আমি একটু হচ্ছিল, দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু আপডেট দেমসেলফ। এই যে স্টার্টআপ নিয়ে যে ব্যবসাটা শুরু করেছে, যদি শিফট করতে হয়, শিফট করার আগেও তাকে আপডেট করতে হবে। আমার যে 6000 স্টুডেন্টদেরকে আমি যাদেরকে মেইন স্ট্রিমে চাকরি দিয়েছি, তাদের জন্য আমি এখন নতুন স্মল কোর্স অফার করছি ফ্রি অফ চার্জে, এবং যারা এরকম স্টার্টআপ করছে তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। তারা কি করবে, যে কোম্পানি বন্ধ করে দেবে কিনা, তাদের যে এমপ্লয়ি আছে এগুলোকে ছাঁটাই করবে কিনা, তাহলে কি করবে, এরকম পরামর্শগুলো আমরা দিচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন, বাংলাদেশে প্রায় এই যে আইসিটি ফাউন্ডেড 100 এর উপরে স্টার্টআপ রয়েছে।
এরা কিভাবে সার্ভাইভ করবে। এখন সার্ভাইভ করার জন্য যে ওদেরকে ওই যে টিনাপা উপযুক্ত একটা পরামর্শ দিয়েছে যে কস্ট কাট করা এবং নিজকে আপডেট করে যে নতুন কোনো বিজনেসে যাওয়ার আগে নিজে স্টাডি করা, শিফট করা বা এখানে সার্ভিস অ্যাড করা যায় কিনা। এই করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমরা অল্টারনেটিভ অপশন আমাদের থাকতে হবে, মানে ওয়ান টাইপ অফ বিজনেসে হবে না, সেখানে অ্যাড করতে হবে। কেউ যদি ট্রেনিং বিজনেসে থাকে তাকে হয়তো সার্ভিস অ্যাড করতে হবে, তাকে হয়তো প্রোডাক্টের দিকে যেতে হবে, এরকম অনেক কিছু আছে। কিন্তু এখন যে চেঞ্জটা আছে সেখানে আমি নতুন যেটা বিজনেস ট্রেন্ড আসতেছে সেখানে আপনার ভিডিও স্ট্রিমিং একটা অপশন, মেশিন লার্নিং বা অনলাইন লার্নিং, আইওটি বলতে পারেন, তারপরে পেমেন্ট সলিউশন, যে পেমেন্ট এখন ফিজিক্যাল পেমেন্ট না, যে জাস্ট অনলাইন পেমেন্ট, এরকম একটা সলিউশন সেখানে নজর দিতে পারে। তারপর ওয়ারেবল টেকনোলজি, যেটা এখন দেখেন মাস্ক, হ্যান্ড গ্লাভস এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাচ্ছে এবং স্যানিটাইজেশন এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাচ্ছে, সেখানে নজর দিতে পারে। সাইবার সিকিউরিটি, দিস ইজ ইম্পর্টেন্ট। যখন অনেকগুলো লোক যখন বাংলাদেশেরই যখন ঘর থেকে কাজ করে, তাহলে সে তার কোম্পানির ডেটাগুলোকে সে সিকিউর করতে পারছে কিনা, এবং এই যে সাইবার সিকিউরিটি বিশাল সাবজেক্ট, সেখানে নজর দিতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে কোনো স্টার্টআপ হতে পারে। তারপরে ড্রোন বেসড ডেলিভারি সলিউশন, যেটা যে ডেলিভারি সলিউশন এখন আপনার ডেলিভারি কেউ দিতে পারছে না, যদি দিতে যায় সেখানে সমস্যা হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, তাহলে ড্রোন বেসড আমরা চিন্তা করতে পারি কিনা। এরপরে আছে হেলথ কেয়ার সলিউশন, যেটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, পাবলিক সেফটি, সেরকম সেগুলোকে নিয়ে আমরা যেতে পারি। তো আমরা বাংলাদেশ অনেক এগিয়ে আসছে, কারণ আপনি দেখবেন যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেই সরকার মানুষের মাইন্ডসেট চেঞ্জ করে দিয়েছে। আর আজকে গত 10-12 বছরে আমরা যে লেভেলে আসছি, যে পরিমাণ এফোর্ট দিয়ে এরকম স্টার্টআপ বা 1500-এর উপরে যেসব আইটি কোম্পানি, যেটা বেসিসের সদস্য, এগুলোকে নিয়ে আসছি, ওনারা যখন চালাতে পারবে না, যখন বন্ধ করে দেবে, তখন কিন্তু এটার বিশাল এফেক্ট চলে আসবে, আরো 5-7 বছর পিছিয়ে যাবে। সেটা যাতে যেতে না হয় সেজন্য হয়তো সরকারকে এরকম স্টিমুলাস প্যাকেজ নিয়ে আসতে হবে, যেভাবে গার্মেন্টস দের জন্য নিয়ে আসছে। আমি মনে করি দিস ইজ উত্তর, মানে শফিক সাহেব যেটা বললেন যে রেমিটেন্স বা এগ্রিকালচার, গার্মেন্টস এর উপর আমরা নির্ভরশীল, কিন্তু আইটি কে যদি আমরা প্রধানতম স্তম্ভ হিসেবে স্টাবলিশ করতে পারি, তাহলে আমরাও এখানে আউটসোর্সিং প্রজেক্ট গুলোতে অনেক ইনকাম করতে পারবো। গত বছর ইন্ডিয়া ইনকাম করেছিল $100 বিলিয়ন, আমরা ইনকাম করেছি, আমাদের ইনকাম ছিল আউটসোর্সিং প্রজেক্ট থেকে $800 মিলিয়ন। তাহলে আমাদেরকে যদি সেই পরিমাণ বাড়াতে হয়, তাহলে ডেফিনেটলি স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। সরকার যেভাবে ঘোষণা করেছে যে 28টা আইটি পার্কের মধ্যে আপনার কাজ করবে, তো সেটাকে করতে গেলেও তো স্কিল পিপল লাগবে। সেই স্কিল পিপল, স্টার্টআপ কাজগুলো, আইটি কোম্পানিগুলোকে অনেক রকমের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আজকে আমেরিকা থেকে যদি কোনো কোম্পানি যদি ইয়েতে সেই আইটি পার্কে যায়, তাহলে কি লাগবে? স্কিল পিপলকে ওখানে হায়ার করতে হবে। সেটা করতে গেলেই তো এই জিনিসগুলো লাগবে। তো সরকার, আমি মনে করি গার্মেন্টস সেক্টরে যেভাবে নজর দিচ্ছেন, সেভাবে আইটি কোম্পানিগুলোতেও নজর দেওয়া উচিত বলে মনে করি আমি। ধন্যবাদ মিস্টার হানিফ। এই রাউন্ডের একেবারে শেষ প্রশ্নটা আপনাকে করছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থায় মানে করোনাতে, তো এটা আস্তে আস্তে হয়তো একটু উন্নত হবে সামনে। আমরা আমাদের প্রধান মার্কেট হচ্ছে আপনার এক্সপোর্ট মার্কেট ইউএসএ, সেটা গার্মেন্টস হোক, সেটা আউটসোর্সিং এর কথা বললেন। তো আমরা সেই ট্র্যাডিশনাল পণ্য হোক আর আইটি পণ্য হোক, আমরা যুক্তরাষ্ট্রের এক্সপোর্টের দিকে আমাদের কি করা হচ্ছে এই মুহূর্তে, যাতে করে আমরা এক্সপোর্টটাকে ধরে রাখতে পারি বা বাড়ানোর। ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন ইউএসএইড এর মতে প্রায় 35% আমরা এক্সপোর্ট রেভিনিউ ইনকাম করি, যেটা আইটি এবং আইটি এনেবল সার্ভিস, যেটা এটার মাধ্যমে, তাই না? এবং 15% ইউকে থেকে আমরা ইনকাম করি। তো সেখানে আরো এটাকে যদি বাড়াতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হলো এই যে আমি যেটা দেখেছি, যেমন ডাটা সফট বা এরকম আরো অনেক কোম্পানি আছে, ওনাদের সিইওরা বা ওনাদের মার্কেটিং অফিসাররা এখানে এসে 2-1 দিন থাকে, তারপর হয়তো চলে গেল। তো এইভাবে তো আপনি পেনিট্রেট করতে পারবেন না।
আপনাকে এখানে একটা ইয়ে থাকতে হবে, যে মানে স্পেস থাকতে হবে বা নিজকে সবসময় আপডেট করতে হবে, নিজকে চলে আসতে হবে, এসে এখানে আপনার পেনিট্রেট করতে হবে, কাজ করতে হবে। যেমন আমাদের যে ইউএস এমবেসি আছে, বাংলাদেশের ইউএসএ যে বাংলাদেশ এমবেসি আছে, সেখানে আপনার কমার্শিয়াল একটা উইং আছে। তারা হয়তো বিভিন্ন কোম্পানিগুলোর সাথে আপনার এই মিটিং এর ব্যবস্থা করে দিতে পারে বা যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারে বা ফলো আপের ব্যবস্থা করতে পারে। তাহলে বাংলাদেশ থেকে যেসব কোম্পানিগুলো ভালো কাজ করছেন, ওনারা এখানে এসে ইনাদের সাথে কাজ করতে পারেন এবং আউটসোর্সিং প্রজেক্টগুলোতে কাজ করতে পারে। আরেকটা যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস মিসিং রয়েছে, সেটা বাংলাদেশে এখনো নাই, সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বেশ বেনিফিটেড হতে পারবো। আমার ইন্ডিয়াতে দুটো আইটি পার্কে দুটো প্রতিষ্ঠান রয়েছে, সেখানে প্রায় 2 শতাধিক এমপ্লয়ি রয়েছে। তো ওখানে কাজটা হলো রিক্রুটিং করা। যেমন আমাদের এখানে বিভিন্ন ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে এটাকে ক্যাটার করা। সেই জন্য প্রায় 200 এর উপরে আমাদের রিক্রুটার্স রয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা এই কাজটা করতে পারি। বাংলাদেশে যারা ইংরেজিতে ভালো কথা বলতে পারে, বা এটা ইটস নট লাইক কল সেন্টার, বাট ওই রিকোয়ারমেন্ট অনুসারে সেই জিনিসগুলোকে স্ক্রিন করা এবং সেই রিজুমি গুলোকে স্ক্রিন করে দিয়ে যদি ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা কস্ট কাট করতে পারি। এটা আরেকটা নতুন দিক উন্মোচন হতে পারে। এবং আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু এই কয়েকজন নিয়ে যখন চেষ্টা করেছি, ওনারা রাতে কাজ করতে অভ্যস্ত নয়। বাট আমি হয়তো আরেকবার ট্রাই করব। তারপরে হতে পারে হেল্প ডেস্ক সাপোর্ট বা কল সেন্টার যেসব কাজ করছে। আউটসোর্সিং প্রজেক্ট গুলোতে আমাদের এখন আমেরিকাতে অনেক আইটি কোম্পানিতে বড় বড় পজিশনে বাংলাদেশি আছে, ইন্ডিয়ানদের মতো। তো সেখানে তাদের সাথে যদি যোগাযোগ করে ছোট ছোট প্রজেক্ট গুলো যদি বাংলাদেশে নেওয়া যায়, তাহলে সেখানে কাজ করতে পারে। আমরা নিজেরা কিছু আমেরিকা থেকে নিয়ে এখানে কাজ করাচ্ছি এবং বাংলাদেশেও কাজ করাচ্ছি। এই পরিমাণ যদি আরো বাড়ানো যায়, তাহলে আমি মনে করি এটা খুবই কাজ লাগবে। গভর্নমেন্ট যে আপনার 2021-এ যে $5 বিলিয়ন একটা টার্গেট দিয়েছে, এটা আসলে সম্ভব হবে আর কি মনে করি। ধন্যবাদ মিস্টার হানিফ। আমাদের প্রথম অংশ শেষ হলো, প্রথম রাউন্ড শেষ হলো। এখন দ্বিতীয় রাউন্ডে আমরা চলে আসবো। এই মুহূর্তে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অনেক পার্টিসিপেন্ট রয়েছেন এখানে সরাসরি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 62 জন রয়েছেন, আমি সহ 62 জন। তো যারা প্যানেলিস্ট এবং আমি মডারেটর, আমাদের বাইরে আমরা কয়েকজনের প্রশ্ন নিব এবং সেই প্রশ্নগুলো আমাদের যারা প্যানেলিস্ট তাদের মধ্যে একজন করে হাতে উত্তর দিবেন। বা ভালো হয় যদি মানে সুনির্দিষ্ট কোনো প্যানেলিস্ট উত্তর দেন, তাহলে আরো ভালো হবে। তাহলে আমাদের সময় বাঁচবে, তাহলে আমরা বেশ কয়েকজনের কথা শুনতে পারবো। আর এর পরের অংশটা হচ্ছে শেষে যে আমাদের 3 জন এই পুরো আজকের 3 জন পার্টিসিপেন্ট আমাদের এই পুরো আজকের ওয়েবিনার সম্পর্কে বলবেন, মতামত দিবেন। তো সেই 3 জনকে আমি প্রথম থেকে বলে রাখছি, সেটা হচ্ছে কাকলি আপু, কাকলি রাসেল তালুকদার, নিগার ফাতেমা এবং সামিয়া ফারুক। এই 3 জন শেষের দিকে বলবেন এবং তারা আর এই অংশে তারা আর কোনো প্রশ্ন না করার জন্য অনুরোধ করছি। এই 3 জনের বাইরে যারা যারা প্রশ্ন করতে চান, তারা চ্যাট যে আছে সেখানে টাইপ করেন। আমি প্রশ্নটা নিয়ে আমি আপনাদের নাম বলে দিচ্ছি, আপনারা প্রশ্ন করলে তারপরে আমাদের প্যানেলিস্টদের মধ্যে একজন উত্তর দিবেন। তো আপনারা আমাদের যে চ্যাট আছে সেখানে আপনাদের সুনির্দিষ্ট প্রশ্ন করেন, তাহলে আমরা সেই প্রশ্নগুলো নিতে পারি। আচ্ছা, যে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি অনুরোধ হলো প্রশ্ন করার জন্য। প্রশ্নটা আপনারা টাইপ করেন আমাদের চ্যাট অংশে, তাহলে আমরা নিতে পারি। আর আমাদের প্রথম অংশটা খুব ভালো হলো, আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। এখানে করোনার যে ঝুঁকি সেটা সম্পর্কে জানলাম, সম্ভাবনা সম্পর্কেও আমরা অনেক কিছু জানলাম, স্টার্টআপ নিয়ে, ই-কমার্স নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে, আমেরিকার সিনারিওটা ভালো মতো জানতে পারলাম আমরা। লন্ডনের বা ইউকে কি ধরনের সম্ভাবনা হতে পারে, কি অবস্থা সেটা সম্পর্কে জানতে পারলাম। এই জন্য প্যানেলিস্টদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা ফেসবুক লাইভে রয়েছেন, আমাদের ফেসবুক লাইভে দেখতে পাচ্ছি 140 শেয়ার হয়ে গেছে, 621 কমেন্ট হয়ে গেছে, 621 কমেন্ট, এবং এটা হয়তো হাজার খানেক হবে। এবং আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যে মোটামুটি 10,000 এর মতো ভিউ হবে, মানে 10,000 লোক এটা দেখবেন আমাদের এই আলোচনা ডিসকাশনটা।
আচ্ছা, আর সবার প্রতি অনুরোধ থাকছে এখন প্রশ্ন করার জন্য চ্যাট অংশে আমাদের এখন পর্যন্ত প্রশ্ন আসেনি, তো আশা করি সবাই বুঝতে পারছেন। ফেসবুকে কিছু প্রশ্ন আসছে, আমি প্রথম একটা প্রশ্ন নিতে যাচ্ছি, সেটা হচ্ছে সুনির্দিষ্টভাবে সম্ভবত টিনা আপার জন্য প্রশ্নটা আসছে। উনি যেটা বলেছেন যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে, তো টিনা আপা বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আমরা কি ধরনের কন্টেন্টের দিকে ফোকাস করতে পারি এবং কোন মিডিয়ামে, সেটা কি ওয়েবসাইটে নাকি সোশ্যাল মিডিয়াতে বেশি? টিনা আপা। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল সবাইকে অনেক ধন্যবাদ এখনো আমাদের সাথে থাকার জন্য। আমি জানি যে এটা উই থেকে নিশ্চয়ই অনেকেই আছে, সো আমার অতি প্রিয় উই ফ্রেন্ডস, hello in the middle of this corona crisis. আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং এর জন্য কি করতে পারি সেটা হলো, আমি তো অলরেডি বলেছি যে এভরি ওয়ান অফ আস শুড বি আ স্পোকসপারসন অফ বাংলাদেশ, কিন্তু স্ট্রাকচারালি আমরা গভর্নমেন্টের দিক থেকে যেটা করতে পারি, অ্যাকচুয়ালি উই নিড টু হ্যাভ আ বেটার ভেরি স্ট্র্যাটেজিক প্ল্যান, যে বাংলাদেশের যেই সেক্টরস গুলাকে আমরা তুলে ধরতে চাই, নট জাস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিকজ গার্মেন্টস তো আমরা পৃথিবীর সবাই জানে what বাংলাদেশ ইজ ডুইং, বাট অলসো দ্য আইটি সেক্টর, অলসো আমাদের যেই মাইক্রো এন্টারপ্রেনার্স আছে, আমাদের বিকাশ ইজ আ হিউজ ব্র্যান্ড, রাইট? we need to promote brands like that, ব্র্যাক, বিকাশ, আমাদের আরো যে যারা আমাদের মার্কি স্টার্টআপস আছে এখন, আমাদের চাল ডাল, সহজ, পাঠাও, who are bringing in all these foreign investments. So এই যে সাকসেস স্টোরিজ গুলা, এই সাকসেস স্টোরিজ গুলা আমরা শুধু ফেসবুক না, আমরা শুধু আমাদের নিজেরা স্পোকসপারসন না, এগুলা আসলে we need to have proper PR firms, হ্যাঁ, এবং দেখতে হবে যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলা কি করছে। আমি শিওর যে ইন্ডিয়া, পাকিস্তান অথবা মালয়েশিয়া, all the Asian countries, what are they doing? I'm sure they have a very, very specific strategic plan about how to promote that country, and they not only have the local companies to do that, they are also actually engaging the international PR firms. সুতরাং ওইটা একটা দিক, আমি সেজন্যই আমাদের শফিক ভাই ছিলেন এখানে, যে I think that is something that the government needs to look at. এটা একটা। আর আরেকটা হলো যে বাংলাদেশের আমরা প্রত্যেকে যারা লোকাল আছি, যারা এই ইকোসিস্টেমে আছি, স্টেক হোল্ডার্স এন্ড অলসো দ্য পার্টিসিপেন্টস, we also need to be very confident about what we have accomplished. বাংলাদেশ একটা খুব রেজিলিয়েন্ট একটা দেশ, এবং we have many things to talk about. বাংলাদেশের গত 20 বছরে যে ধরনের ইকোনমিক যেই ডেটাগুলো আমরা দেখি, even last 10 years, the GDP growth, phenomenal. তারপরে আমাদের পভার্টি রেট যেভাবে ডিক্লাইন করেছে, চাইল্ড মোর্টালিটি রেট ডিক্লাইন করেছে, এবং যেই পার্সেন্টেজে ডিক্লাইন করেছে, I think we need to be very proud of it, এবং আমরা প্রত্যেকেই সেই জিনিসগুলো মাথায় রাখবো। কারণ আমরা শুধু একটা পিআর ফার্ম হায়ার করলেই হবে না, as a country, as every citizens needs to be very proud of what we have accomplished. So আমার কাছে আর কি overall that's how I think we should go about doing it. আর এছাড়াও যখন আস্তে আস্তে আরো কিছু আমরা সাকসেস স্টোরিজ দেখবো, আরো স্টার্টআপস হোক বা আমাদের ফ্রিল্যান্সার্স হোক, আনিফ ভাই কতগুলা খুব আসলে গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন। এই যে উনি যে সমস্ত ট্যালেন্টদেরকে উনি ট্রেনিং দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় প্লেস করছেন, they are going to be advocates of Bangladesh. Thank you. থ্যাংক ইউ টিনা আপা। এরপরে দুটো প্রশ্ন হচ্ছে মিস্টার সৌম্য বসুর জন্য। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা এখন মিস্টার বসু, আপনি কি শুনতে পাচ্ছেন? ক্রিস্টাল ক্লিয়ার, প্লিজ গো অ্যাহেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের আগামী অন্তত 6 মাস থেকে 1 বছর অফলাইন ইভেন্ট বা এক্সপো করা প্রায় অসম্ভব। তো আমাদের যারা ই কমার্স কোম্পানি রয়েছে, আইটি কোম্পানি রয়েছে, স্টার্টআপ কোম্পানি রয়েছে, তাদের জন্য আসলে কোন রকম অনলাইনে কোনো এক্সপো বা একটা মানে ফেয়ার এই ধরনের কিছু করা যায় কিনা, করা গেলে কি করা উচিত? ওকে, থ্যাংক ইউ। কোয়েশ্চেনটা মানে I love to answer this question.
তার কারণ হচ্ছে প্রত্যেক বছর যারা ধরুন আমরা বাংলাদেশি পণ্য নিয়ে কথা বলছিলাম, অনেকেই এখানে প্রডিউস করেন। ইউরোপের সব থেকে বড় B2B ফেয়ার হচ্ছে স্প্রিং ফেয়ার, বার্মিংহামে হয় প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে। বিগত 5 বছর থেকে আমি ইন্ডিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে বিভিন্ন বিজনেস ডেলিগেশনসদের ওখানে লিড করেছি টু গেট দিস B2B কানেক্ট ডান, বিকজ এটা একটা খুব বড় এক্সপোজার এবং ওয়ার্ল্ডে কি চলছে প্রোডাক্টস নিয়ে এবং মোবিলিটি নিয়ে, সার্কুলেশন নিয়ে, সেটা ব্যাপারে অনেক কিছু শেখা যায়। এটা আপনারা সবাই স্প্রিং ফেয়ার বলে একটা ওয়েবসাইট আছে, এটা চেক করলেই জানতে পারেন। যখন এই কোভিডটা ঘটেছিল এবং ধীরে ধীরে আমরা রিয়েলাইজ করতে পেরেছিলাম যে অটম ফেয়ার এবং স্প্রিং ফেয়ার দুটো সব থেকে বড় ইভেন্ট অফ ইউনাইটেড কিংডম উইল বি কমপ্লিটলি গোয়িং ইনটু আ কোল্ড স্টোরেজ, কেউ ওটাতে পার্টিসিপেট করতে পারবেন না বিকজ অফ অবভিয়াস রিজনস। তখন আমরা অলরেডি একটা স্ট্রাকচার করছি যেখানে আমরা এই পুরো B2B ফেয়ারটাকে we are trying to take it to online, মানে আজকে যেরকম ভাবে আমরা বসে ধরুন মিটিংস করছি, we will do this trade fair virtually. তো ইনফ্যাক্ট আমি এটার কথা সুশান ভাইকে ডিসকাস করেছিলাম এবং উনি নিজে থেকে ভীষণ ইন্টারেস্ট দেখিয়েছেন টু কোলাবোরেট ফর দিস ইভেন্ট, এবং আমরা এটা নিয়ে অলরেডি করতে চলেছি এবং এটা I think it is going to be the first of its kind, এবং এটা আপনাদের সবাইকে নিজেদের প্রোডাক্টস বিভিন্ন বায়ারদেরকে শোকেস করার অপরচুনিটি দেবে, ফিজিক্যালি নয়, via the online whichever model that we have, এবং অ্যাটলিস্ট এটা একটা ডোর খুলে দেবে ইন্টারন্যাশনালি নিজের প্রোডাক্টস শোকেস করার জন্য। So this is something which we are already doing, and then আপনারা যদি কন্ট্যাক্ট থাকেন, টাচে থাকেন, I'll be more than glad to let you know how to be a part of this. অনেক খুশি হলাম। আর আমাদের যে প্ল্যাটফর্মে আজকে এই ফেসবুকে যাচ্ছে এবং অলরেডি কয়েকশো কমেন্ট চলে আসছে, সেটা হচ্ছে ওমেন ইন ই-কমার্স। তো বাংলাদেশে যারা 64 ডিস্ট্রিক্ট রয়েছে, 64টা জেলা যারা লোকাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আপনি যেহেতু নিজে কলকাতার সাথে খুব স্ট্রংলি কানেক্টেড, আপনি জানেন প্রোডাক্ট গুলো অনেক ক্ষেত্রে হয়তো একই রকম, হয়তো কৃষি পণ্য, নকশি কাঁথা, শাড়ি, এই ধরনের প্রোডাক্ট, খাবার হতে পারে, মিষ্টি, সন্দেশ। তো তাদের একটা প্ল্যাটফর্ম, কয়েক হাজার এন্টারপ্রেনার রয়েছে। তো স্পেসিফিক্যালি তারা আসলে কি করতে পারে এই ধরনের ফেয়ারে অংশ নেওয়ার জন্য, ভার্চুয়াল ফেয়ারে তারা কিভাবে শোকেস করতে পারে, তাদের যদি কোনো টিপস দিতেন, যেহেতু আপনারা একটা চিন্তা করছেন এরকম কিছু করেন। দেখুন, সব থেকে বড় রাজীব ভাই যে ইস্যু আমরা ফেস করি, যখন ধরুন আমি লন্ডনে থাকি বা কলকাতায় থাকি বা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তেই যখন থাকি, প্রবলেম হচ্ছে কি বলুন তো, আমরা সবার আগে ওয়েবসাইটের মাহাত্ম্যটা বুঝি না। সবাই ভাবি ওয়েবসাইটটা করতে হবে জাস্ট ফর দ্য সেক অফ ইট, বাট অ্যাকচুয়ালি তা নয়। আপনি যে ধরনের সেক্টরাল এবং রুরাল এরিয়াজের কথা বললেন, যেখানে এটা খুব যেখানকার এটা হচ্ছে একদম এলিমেন্টাল জিনিস। আমি আপনাকে সিনারিওটা বলে কিভাবে হয়, ধরুন আপনি নকশি কাঁথার কথা বললেন, আমি নকশি কাঁথার উপর অনেক ডিটেলসে কাজ করেছি, তাই আপনাকে বলতে পারি। ইউকে তে একটি কোম্পানি আছে, যে কোম্পানিটার নাম হচ্ছে ইন্ডিয়া জেন। সে ইন্ডিয়ার বিভিন্ন গার্মেন্টস রিলেটেড প্রোডাক্ট শোকেস করে এবং সেল করে। বিভিন্ন বড় বড় জায়গায় তার শোরুম আছে। আপনি শুনলে অবাক হবেন, তার কাছে যত কাঁথা স্টিচ এবং মাসলিনের উপর কাঁথার কাজ করা যত প্রোডাক্টস আছে, সব সে সোর্স করে বাংলাদেশ থেকে। বাংলাদেশের কিন্তু নাম হচ্ছে না, প্রোডাক্ট বিক্রি করছে ইন্ডিয়া জেন। কেউ জানতেই পারছে না যে একটা ছোট জেলার, একটা ছোট গ্রামের একজন খুব ট্যালেন্টেড আর্টিজান বা ক্রাফটসম্যান বসে বসে এটা বানাচ্ছেন, কিন্তু তার ভয়েসটা ওখানেই আটকে যাচ্ছে। এটা নিয়ে আমি অনেক সোচ্চার হয়েছি, অনেক জায়গায়, অনেক সময় অনেককে রাগিয়েও দিয়েছি, বাট আমি হ্যাভিং দ্যাট রিস্ক ইনট্যাক্ট, আই উড লাইক টু সে সামথিং। আমার মনে হয় আপনারা যেমন ধরুন এই ই-ক্যাব আপনাদের একটা সংস্থা আছে, আপনাদের উই একটা সংস্থা আছে, আপনারা যদি এটা একটু একটা ইনফরমেশন হিসাবে, একটা নলেজ বিল্ডিং সেশন হিসাবে এদেরকে বোঝান যে আজকে এনারা 2 টাকায় একটা প্রোডাক্ট বিক্রি করছেন,
সেই প্রোডাক্ট কিন্তু গ্লোবাল মার্কেটে 200 টাকায় বিক্রি হচ্ছে, তারা 2 টাকাতেই আটকে পড়ে থাকছেন। ইদার দে আর ডিপ্রাইভড, বা আপনি এটা বলতে পারেন ইটস আ বিজনেস মডেল which unfortunately is not very conducive for the end craftsman. সুতরাং আপনি যদি ইনাদেরকে একটু এডুকেট করেন একটা ই ব্রোশার তৈরি করার জন্য, ইনাদেরকে এডুকেট করেন একটা ওয়েবসাইট রাখার জন্য, এনাদেরকে আরো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে বলেন। ঠিক আছে, আমি বলছি না রাতারাতি আপনার কাছ থেকে একটা এক্সপোর্টার চলে যাবে একটা ছোট গ্রামে গিয়ে আপনার থেকে 50,000 কোয়ান্টিটি কিনে নেবে, করবে না। কিন্তু রোম একদিনে তৈরি হয়নি, দিনে দিনে তৈরি হয়েছে। আপনারা যদি আজ থেকে ইউ স্টার্ট ডুইং দিস, তাহলে আমি যদি সোর্স করি একজনের থেকে, সেই মিডলম্যানের থেকে তো আমি আর কিনবো না। আমি যদি জানতে পারি যে আমার কাছে ইজিলি অ্যাভেলেবল, একটা ইমেল করলে সেই ইমেলের উত্তর আসতে পারে, একটা ফোন করলে ফোনের উত্তর আসতে পারে, আমি তার ওয়েবসাইট তার ই ক্যাটালগ অনলাইন দেখতে পারি, তাহলে আমি কেন একজন থার্ড পার্সনের সাথে কথা বলবো? কোনোদিন বলবো না, আমি ডিরেক্ট সোর্সে কথা বলবো। আই থিঙ্ক এটা শুধু ইন্ডিয়া বা বাংলাদেশ বলুন, ওভারঅল এশিয়ার অনেক জায়গার প্রবলেম, যেখানে রুরাল এডুকেশনটা এতটাই পিছিয়ে আছে যে আমরা এই সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করি না। আমরা চলছি, বাঁধাগত জীবন চলছে। আমরা যদি কোনোভাবে চেষ্টা করি যে এনাদেরকে তুলে আনতে, just for the basic fact that people get to know, and if people get to know, there's no reason why they will not get into all this. So আমার মনে হয় আপনারাও যদি বাংলাদেশের তরফ থেকে এই উদ্যোগটা নেন, I think it will be a great move. It will be a revolutionizing move. অনেক ধন্যবাদ। এর নেক্সট কোশ্চেনটা একই ছিল যে আমরা আমাদের ভয়েসকে কিভাবে পৌঁছাতে পারি, আপনি ইন ডিটেলস উত্তর দিয়ে দিয়েছেন। এবং নিশা এখানে আছে, আমি নিশাকে অনুরোধ করবো এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য, যেটা যেহেতু নিশা এখন সবচেয়ে মানে দেশি পণ্যে যারা ই কমার্স নিয়ে কাজ করছে তাদেরকে রিপ্রেজেন্ট করতে সবচেয়ে বড়। রাজীব ভাই, জি হ্যালো। আচ্ছা, আমি একটু জাস্ট একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আমরা ওই ভার্চুয়াল ফেয়ার নিয়ে অলরেডি সৌম্য দাদার সাথে আমরা কাজ করছি। এটা আমরা টাইম টু টাইম অনেক সবার ডাটাবেজ আমাদের কাছে আছে, আমরা টাইম টু টাইম সবাইকে জানিয়ে দেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অনেক খুশি হলাম। দেশি পণ্যে যারা উদ্যোক্তা তারাও বেনিফিটেড হবে এবং তারাও অনেক খুশি হবে। এরপরে টিনা আপার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে টিনা আপা ইউনিভার্সিটি ইনোভেশন এটা বলছেন, এবং স্টার্টআপ ইনোভেশনটা অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি লিমিটেড কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটির বাইরে তো অনেক স্টার্টআপ রয়েছে, বিশেষ করে আমাদের যারা ই কমার্সে দেশি পণ্য নিয়ে কাজ করছে তাদের 99% ইউনিভার্সিটির বাইরে। এই যে পুরো একটা দেশি পণ্যের ইন্ডাস্ট্রি, এবং 64টা জেলা, সব জেলাতে ইউনিভার্সিটি নাই আমাদের বাংলাদেশে, পাবলিক ইউনিভার্সিটি তো নাই 64টা জেলাতে, উপজেলা লেভেলে আর থাকার খুব একটা প্রশ্ন আসছে না। তো আমরা ইউনিভার্সিটির বাইরে উদ্যোক্তাদেরকে কিভাবে আনতে পারি না? থ্যাংক ইউ রাজীব ভাই। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখনই ই ক্যাব বা ই কমার্স শুনি, আমরা মনে করি যে এটা কোনো টেকনোলজি না, লোকেরা বসে বসে কাঁথা বানাচ্ছে, আমরা ওগুলা যাই কিনতেছি এবং এগুলা সেল করতেছি। তো যেটা আমরা করতে পারি সেটা হলো আমাদের দিক থেকে যে ইউনিভার্সিটি let the ইউনিভার্সিটি প্রোগ্রাম কন্টিনিউ, কারণ আমাদের যে সাপ্লাই চেইন ফর আওয়ার ট্যালেন্টস, রাইট, ওটা তো আমাদের রাখতে হবে। আর এছাড়াও যারা বিশেষত এই আপনার যে কোশ্চেনটা ছিল যে ই কমার্সের, আপনি শফিক ভাইকে ওটা বলেছিলেন যে ই কমার্সে যারা কাজ করছে তাদেরকে আমরা স্টার্টআপসদের মধ্যে নিয়ে আসতে পারি নাকি। আমার মনে হয় অবশ্যই আনা যায়, এবং সেটা যেটা করা যায় সেটা হলো যে আমাদের যে সমস্ত স্টার্টআপসরা আছে যারা আর্টিসান টাইপ অফ প্রোডাক্ট বিক্রি করে, মানে আর্টিসানদের কাছ থেকে সৌম্য যেটা বললো, সেই সব স্টার্টআপস গুলাকে, এবং ফার্স্ট অফ অল ওই স্টার্টআপস বেশি নাই, এবং সুতরাং ওটাকে এনকারেজ করতে হবে। এবং ওই প্ল্যাটফর্ম, ওই টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মের মধ্যে আমাদের এই ই কমার্সের নকশি কাঁথা বানাচ্ছে বা দেশি গুড় বানাচ্ছে, হাসানুজ্জামান সুজন, ওর তো অনেক আমরা খাইলাম লাস্ট ইয়ারে, লুকিং ফরওয়ার্ড টু মোর। তারপরে অনেকে জামদানি বিক্রি করছে। সো এদেরকে আসলে ওই টেকনোলজি প্ল্যাটফর্মটাতে আনতে হবে। হ্যাঁ, সো আনতে হবে, এবং সেটা তো ইউনিভার্সিটি লেভেলে হবে না। যখন এই স্টার্টআপসরা কাজ করবে, ওরা যাবে স্কাউটিং করে ই কমার্সের এই সুজনদের মতো, আর আমাদের যারা আরো আছে, নাম ভুলে গেছি, খাস ফুড, তবে এদেরকে আনতে হবে, তাই না? এটা 1 নম্বর। আর 2 নম্বর, যেহেতু আমাদের একটা খুবই স্ট্রং বিগ প্ল্যাটফর্ম, 82,000 মেম্বার আছে আমাদের। আমার মতে নিশা, এটা তোমার জন্য, যে
we actually needs to be a lot more networking with the startups who are working with artisans. তাহলে হবে কি ওই স্টার্টআপ গুলা জানবে যে আচ্ছা there is something like we and they have all these different resources. 64 জেলায় আমার যেতে হবে না, আমার উইতে গেলেই আমি জানতে পারবো 64 জেলার মধ্যে কে কে কি বিক্রি করছে। সো আমি মনে করি যে এটা we needs to take this initiative এবং I am actually more than happy to work on this কারণ এখন তো আমরা সবকিছু অনলাইনে কিভাবে কি করা যায় আমরা এখনই কিন্তু আমরা এগুলা স্কোপিং আউট করছি। সো সৌম্য যেটা বললো ফ্যান্টাস্টিক আইডিয়া, virtual state fair, and we should be doing more of this internally মানে আমাদের locally and globally. So I think that we need to go and reach out to the startups who are working with these artisans. Thank you. জি আপু, থ্যাংক ইউ আপনার অ্যাডভাইসের জন্য। আমরা সেই ধরনের কাজ করছি যেন উই এর মাধ্যমে বেসিক্যালি সমস্ত ইনফরমেশন সবাই পায় এবং এটা একটা স্ট্রং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম অলরেডি হয়েছে। এন্ড থ্যাঙ্কস টু ইউ, আপনি আমাদের অ্যাডভাইজার, রাজীব স্যার আমাদের অ্যাডভাইজার, রাজীব স্যার যেভাবে আমাদেরকে গাইড করছেন সেটা আসলে স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি কি একটা ছোট কথা বলবো রাজীব ভাই, একটা জাস্ট ভেরি কুইকলি, সেটা হলো আমাদের কল ফর নেশন একটা ক্যাম্পেইন চলতেছে কিন্তু এখন আইসিটি মিনিস্ট্রি থেকে। আমি জানি না আপনারা এটা জানেন নাকি, এটা হলো কোভিড রিলেটেড বিজনেস অপরচুনিটিজ যেগুলো আসতে পারে এবং এইটা ওয়েবসাইটে নিশা ইউ মে ওয়ান্ট টু শেয়ার ইট ইন ইয়োর উই প্ল্যাটফর্ম। সেখানে আর কি 6টা সেকশনে আমরা বিভিন্ন থিমের সাবমিশন আশা করতেছি এন্ড আমি শিওর যে এই 6টার মধ্যে একটাতে ডেফিনেটলি আমাদের উইতে যারা বিভিন্ন ধরনের সার্ভিস ইন্ডাস্ট্রি আছে দে ক্যান অ্যাকচুয়ালি অ্যাপ্লাই। ঠিক আছে, সো এটা একটু তোমরা একটু দেখবা। থ্যাংক ইউ। জি, শেয়ার করে দিব। আমি অনেক কোশ্চেন এবং আমাদের কমেন্ট আসছে এইখানে, আমি কিছু পড়ছি, সব পড়া যাবে বলে মনে হচ্ছে না, এত আসছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন টু শফিক স্যার, ব্রাঞ্চ লেভেল ব্যাংক গুলো লোন ফ্যাসিলিটি যাতে ইজি টার্মে দেয় সেটার জন্য উদ্যোগ নেওয়া উচিত সরকারের। শফিক স্যার এখানে নাই, তো সরকার থেকে চেষ্টা করা হচ্ছে আন্তরিকভাবে, তো কোনো সন্দেহ নেই। এরপরে হচ্ছে কানি সুলতানা, তার প্রশ্ন হচ্ছে দেশি পণ্য নিয়ে নতুন কোন উদ্যোগ নেওয়া কি এখন ঠিক হবে? ঈদের মার্কেট ফল হবে এবার, এই মুহূর্তে নতুন উদ্যোগে নতুন বিনিয়োগ ঠিক হবে কিনা, অথবা কি কি পরিকল্পনা করতে পারি, কিভাবে মার্কেটিং করতে পারি, মার্কেট রিসার্চ করতে পারি করোনা পরবর্তীকালে শুরু করার জন্য। এটা নিয়ে আমরা আলাদা একটা, এটা একটা খুব বিশাল একটা পয়েন্ট, এটা নিয়ে আমরা আলাদা একটা ওয়েবিনার করবো 2-1 দিনের মধ্যেই উই থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে মেহজাবিন রাখি, আমাদের দেশে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তাদের জন্য কি করা যেতে পারে যারা দেশি পণ্য নিয়ে কষ্ট করছেন বিভিন্ন সমস্যার মধ্যে, কেননা প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সংযোগ ছাড়া আরো অনেক সমস্যা আছে। ধন্যবাদ। কান্তা চক্রবর্তী, স্যার কুরিয়ার নিয়ে তো আমরা সবাই খুব অসুবিধায় পড়েছি, সামনে যেহেতু ঈদ অনেকেই অনলাইনে কেনাকাটা করতে আগ্রহী, কিছু কুরিয়ার খোলা থাকলেও তারা অনেক বেশি চার্জ করছে, এটা নিয়ে কিছু করা যায় কিনা অল ওভার বাংলাদেশের জন্য। আচ্ছা, এরপরে সাইয়েদা রাজিয়া বিল্লাহ, ঢাকার বাইরে থেকে আমরা যারা উদ্যোক্তা তারা মেইন সমস্যা ফেস করছি সেটা হচ্ছে বেশিরভাগ কাস্টমার ক্যাশ অন হোম ডেলিভারি চায়, যেটা ঢাকার বাইরে থেকে সম্ভব হয়ে ওঠে না, ডেলিভারির ব্যাপারে কিছু একটা করা দরকার। মনিকা আহমেদ, বাংলাদেশে যে কোনো ধরনের দুর্যোগে সবচেয়ে বেশি সমস্যায় পড়ি আমরা ডেলিভারি সিস্টেম নিয়ে, এই ডেলিভারি সিস্টেমের পার্মানেন্ট কোনো সমাধান করা যায় কিনা। উজ্জ্বল ভাই, আমি উজ্জ্বল বিশ্বাস, আমার প্রতিষ্ঠান বর্ণ আইটি, আমি জানতে চাই করোনা পরবর্তীতে বিজনেস কিভাবে করব। টিনা আপার কাছে প্রশ্ন, টিনা আপা এই প্রশ্ন উত্তর দিয়েছেন, তারপরে হয়তো 1-2 মিনিট আমাদের বলবেন একটু পরে। রাকিমুন জয়া, এই সময়টাকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তাদের করোনা পরবর্তীতে পরিস্থিতিতে নিজেদের উদ্যোগ পরিচালনার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল নলেজ দক্ষ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আচ্ছা, রুবনা রুমি, আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য কোন পণ্যের দিকে নজর দিতে পারি, আর আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষগুলো তেমন ভাবে ই কমার্সে নেই, তাদের জন্য কি করা যায়, আর আমরা যারা অনলাইন বিজনেস করছি তাদের জন্য ডেলিভারিটা একটা বড় সমস্যা, এই জায়গায় কি করা যায়। আচ্ছা, আনিসুজ্জামান আনিস, পিঠা শপ টু নিশা আপু, বাস্তবতা হলো 2-1টি কুরিয়ারের সাথে কথা বলেছি, সবাই যত যাই বলুক আসলে সেটা তারা করতে পারছে না তাদের এমপ্লয়ি সেফটির কথা চিন্তা করে। আমার প্রশ্ন, আমি যদি নিজে শুরু করতে চাই সেক্ষেত্রে উই বা ইক্যাপ থেকে আমি কোনো লিখিত সাপোর্ট পাবো কিনা। উম্মে সাহেরানিকা, ডেলিভারি নিয়ে বিপাকে পড়েছি আমরা প্রায় সবাই, এর একটা সুস্থ সমাধান কি হতে পারে। আচ্ছা,
নন্দিনী, টু আবু বকর হানিফ, স্কিল ম্যান পাওয়ারের ঘাটতি আছে, তা পূরণে আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা কিভাবে নিজেদের এনরিচ করতে পারি। মিস্টার হানিফ আমেরিকা থেকে যদি এই প্রশ্ন উত্তর দিতে পারেন যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারে। ডেফিনেটলি এখন তো ঘরে বসে যখন আছে তাহলে তো ইটস এ পারফেক্ট টাইম টু ডেভেলপ দেয়ার স্কিল। আমরা বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে সার্ভিস দিচ্ছে। আমাদের বাংলাদেশে পিপল এন্ড টেকের একটা ব্রাঞ্চ আছে, সেখান থেকেও আমরা অনলাইনে সার্ভিস দিচ্ছি। গত 15 বছর ধরে আমরা আমেরিকাতে বিভিন্ন ফিজিক্যাল লোকেশনের পাশাপাশি বিভিন্ন অন্যান্য স্টেটেও আমরা এই সার্ভিসগুলো দিচ্ছি, গো টু ট্রেনিং, ওয়েবিনারের মাধ্যমে। এরপরে এবং বাংলাদেশেও আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলোতে এটা দিচ্ছি। এখন আমরা যেটা চিন্তা করছি, বাংলাদেশে আমরা প্রায় 5000 এর উপরে উইমেনকে ফ্রি অফ ট্রেনিং দিয়েছি আইটিতে, উইমেন ইন এন্টারপ্রেনারশিপ, এবং যারা বেসিক লেভেল কম্পিউটিং থেকে অ্যাডভান্স লেভেল অফ কম্পিউটিং শিখে এখন বিভিন্ন জায়গায় কাজ করছে। ইট ওয়াজ এ ফ্রি অফ কস্ট। কার্যক্রম দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা এরকম একটা উদ্যোগ বাংলাদেশ থেকেও শুরু করতে পারি যে শুধু উইমেনদের জন্য, যে ইট উড বি ফ্রি অফ কস্ট, মেবি সাম কাইন্ড অফ কোর্সেস উই ক্যান অফার, দে ক্যান টেক ইট। প্লাস অলসো আমরা চিন্তা করছি আমেরিকাতে যেসব এক্সপার্টিজ আছে ওদেরকে দিয়ে যদি বাংলাদেশে এরকম ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, যেটা অনলাইনে করা যায়। কারণ আমরা যে ট্রেনিং গুলো দিই এটা রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, অর্থাৎ কাজে গিয়ে যে কাজটা করবে সেটা আমরা হ্যান্ডস অন করানোর পরেই সেই স্কিলটাকে তার ডেভেলপড হয় এবং সে কন্ট্রিবিউটর ভূমিকা পালন করে। আমরা সেরকম একটা উদ্যোগ আমরা নিতে পারি এবং এই সাবজেক্ট গুলো ওখানে আমরা করতে পারি। দেখুন এই পুরো বৈশ্বিক ব্যবস্থায় আপনি দেখেন যে $বিলিয়ন দিয়ে যে সলিউশনটা তৈরি হয় এটা আপনি মিলিয়ন টাকা দিয়ে পাচ্ছেন বা বিনা পয়সা পাচ্ছেন, অর্থাৎ সলিউশন ইজ দেয়ার। আমরা যারা বাংলাদেশিরা বিভিন্ন কান্ট্রিতে আছি, বিভিন্ন মেইন স্ট্রিমে কাজ করছি, কন্ট্রিবিউট করছি, ওনারা যদি বাংলাদেশে সেই নলেজ গুলো যদি শেয়ার করে, সে টেকনোলজি ট্রান্সফার করে এবং বাংলাদেশে যদি ইনভেস্ট করে, তাহলে সেটা আসলে খুব ইজি ওয়েতে পাওয়া যায়। সেটাকে মনে রেখেই আমরা হয়তো দেখা যাচ্ছে যে এই জাতীয় কিছু কোর্স আমরা অফার করব, যেটা বাংলাদেশে বসেও এইসব কোর্স গুলো করতে পারে। ধন্যবাদ। আমরা রাজীব ভাই, আচ্ছা আমি একটু আসলে মানে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাই। সেটা হচ্ছে স্কোপার টেকনোলজিস অলরেডি সিলককের সাথে কাজ শুরু করেছে, বিশেষ করে স্টার্টআপ এবং ই কমার্স বিজনেসকে আরো কিভাবে প্রমোট করা যায়। আমরা সামনে আরো বড় বড় দুটো ওয়েবিনার করার প্ল্যান অলরেডি করেছি, যেখানে আসলে বাংলাদেশ থেকে কিভাবে স্টার্টআপরা তাদের প্রোডাক্ট গুলা বাইরে নিয়ে যেতে পারে, বা আপনার বাইরে আমরা যে ভার্চুয়াল ফেয়ারের একটা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। তো আমরা চেষ্টা করছি বাংলাদেশি স্টার্টআপ এবং ই কমার্সদেরকে মানে আমাদের দেশ থেকে আমরা যাতে ইন্টারন্যাশনালি ফ্লেভারটা দিতে পারি সেই সাপোর্ট গুলো দেওয়ার জন্য, এবং টেকনিক্যালি সাপোর্টটাও আমরা আমাদের এখান থেকে আমরা স্কোপার মাধ্যমে, সিলকোকের মাধ্যমে আমরা এখান থেকে আমরা আশা করি সামনে দিতে পারবো। তো এটা সামনে কাজ করার সুযোগ আসবে ইনশাল্লাহ। আমরা সবাইকে মানে আমাদের দেশ থেকে যে সাপোর্টটা দেওয়া যায় আমরা সেটা 100% চেষ্টা করব। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমাদের যারা নারী উদ্যোক্তা তারা অবশ্যই অনেক খুশি হবেন। এরপরে আমি যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে মিস্টার উজ্জ্বল, মিস্টার রকিব এবং মিস্টার হাসনাত তিনজনের কথা একটু শুনবো আমরা। তো মিস্টার উজ্জ্বল, আপনি যদি কিছু বলতে চান বলেন তো, 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে। এরপরে মিস্টার রাকিব যশোর থেকে। উজ্জ্বল ভাই আপনার মিউট হয়ে আছেন আপনি।
আমরা আসলে শুনতে পাচ্ছি না। মিস্টার রাকিব, মিস্টার হাসনাত, যে কেউ না একজন যদি বলেন, মিস্টার উজ্জ্বল, তিনজনের। আসসালামু আলাইকুম, আমি হাসনাত বলছিলাম। শুনতে পাচ্ছেন কি? জি জি শোনা রাজীব যাচ্ছে, ভাই, বলেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। রাজীব ভাই আমার পূর্ব পরিচিত। রাজীব ভাইকে দেখে আসলে ভালো লাগছে আর কি, অনেকদিন পরে দেখা হলো। যাই হোক, আমার কোম্পানি হাসনাত ইন্টারন্যাশনাল যশোরে আমরা 3D মানে অ্যানিমেশন রিলেটেড কাজ নিয়েই আমরা বেসিক্যালি কাজ করে থাকি। এর বাইরে সফটওয়্যার আছে, অ্যাপস, এগুলো নিয়ে কাজ করি। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি আমাদের লাস্ট 1 মান্থ এবং এই একদম টোটালি বন্ধ আর কি, কোনো ক্লায়েন্ট নেই। তো এই যে পরিস্থিতিটা এবং যশোর হাইটেক পার্কের যদি সার্বিক অবস্থাটা বলি, এই টোটাল হাইটেক পার্কই কিন্তু যেখানে প্রচুর লোকজন আসা যাওয়া করতো প্রতিদিন আর কি, এখানে কিন্তু টোটালটা বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আই গেস যে আরো কিছুদিন আমাদের এটা পোহাতে হবে, হয়তো আরো 2 মাস 3 মাস বা এরকম একটা সময়। আমরা আসলে মানে আপনাদের কাছ থেকে সাজেশন চাচ্ছি, যারা বিশেষ করে এখানে এক্সপার্টিস গ্রুপ আছেন আর কি। টিনা আপা ছিলেন, টিনা আপা আছেন, তারপরে এখানে আছেন হানিফ ভাই আছেন ইয়ে থেকে, ইউএসএ থেকে। আমি বেসিক্যালি ওনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে আমরা কি ধরনের হেল্প পেতে পারি আসলে গভর্নমেন্ট লেভেল থেকে বা বেসরকারি উদ্যোগ থেকে, বাইরে থেকে আমরা আসলে কি পেতে পারি এই মুহূর্তে, আসলে যে এই ক্রান্তিকালীন একটা সময়ে কোনো ধরনের সাপোর্ট আমরা মানে মানে কি পেতে পারি আর কি, বা ওনারা কোনো ধরনের পরামর্শ আছে কিনা স্পেশালি আমাদের জন্য আর কি। যশোর হাইটেক পার্কে যারা আমরা উদ্যোক্তা আছি, বেসিক্যালি আমরা এখানকার কিন্তু সবাই অলমোস্ট 95%ই বলা যায় সবাই হচ্ছে কিন্তু এখানে একদম শুরু করেছি বলা যায় আর কি। তো ধন্যবাদ। আমি ধন্যবাদ হাসনাত ভাই। আমরা রাকিব ভাই এবং উজ্জ্বল ভাই, তাদের কথাও নেই, তারপর টিনা আপার থেকে আমরা হয়তো কিছু শুনবো। তো উজ্জ্বল ভাই বলতে চাইলে বলেন। আচ্ছা, রাকিব ভাইও বলতে পারছেন না মনে হয়। আচ্ছা, মহিদুল ইসলাম ভাই প্রাইভেট মেসেজ দিয়েছেন, উনি কিছু বলতে চান। মহিদুল ইসলাম ভাই 2 মিনিট আপনি যা বলা বলেন। আসসালামু আলাইকুম অল। থ্যাংক ইউ রাজীব ভাই। আমিও শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে, আমার প্রতিষ্ঠানের নাম অংশ লিমিটেড। আমরা এখানে অলমোস্ট 35 কোম্পানিজ আছি। তার মধ্যে শুধু চার্লাল এবং ডিজিকন ওপেন আছে, লিঙ্ক 3 হয়তো ওপেন থাকতে পারে। আর সবকটা কোম্পানি কিন্তু স্টপ হয়ে আছে। রিসেন্টলি করোনা ভাইরাসের ট্রিটমেন্টের জন্য ডাক্তারদের জন্য আমাদের হাইটেক পার্কে ডরমেটরি প্রোভাইড করা হয়েছে। কিছু ছেলে মেয়ে যাতায়াত করছিল হাইটেক পার্কের মধ্যে, এখন ডাক্তারদের থাকার জন্য আরো স্টপ হয়ে গেছে তাদের যাতায়াতটা। আমাদের ম্যাক্সিমাম কোম্পানিগুলো ইউএস বেসড, আমরা ফ্রিল্যান্সিং করি এবং আউটসোর্সিং এর বেশ বড় পার্ট নিয়ে কাজ করছি। আমরা অনেক কোম্পানি আছি কাজ করছি অ্যামাজনকে নিয়ে। অ্যামাজন অলমোস্ট 70% কমিশন লেস করে ফেলেছে আমাদের জন্য। তো এই পরিস্থিতিতে আমি গভর্নমেন্টের একটা নোটিশ দেখলাম, যে নোটিশ হচ্ছে 5% ইন্টারেস্টে প্রণোদনা রিলেটেড একটা লোন দিবে। আমরা কিন্তু লোকাল ব্যাংকগুলোতে কমিউনিকেশন করতে গেলে ব্যাংকগুলো আসলে টোটালি ডিনাই করছে আমাদেরকে, এটা হেড অফিসের সাথে যোগাযোগ করেন, বা হচ্ছে এটা আপনাদের জন্য না, এটা বড়দের জন্য। আসলে গভর্নমেন্ট প্রণোদনার বিভিন্ন ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা আসলে যারা ছোট আছি, যারা ছোট ছোট স্টার্ট আপ কোম্পানি আছে, তারা কিন্তু গভর্নমেন্টের এই প্রণোদনার সুযোগটা কিন্তু কোনোভাবে কোঅপ করতে পারছি না। আমি এখানে আমাদের 35 কোম্পানির একটা অ্যাসোসিয়েশন হয়েছে, আমি সেই অ্যাসোসিয়েশনের সেক্রেটারিও। তো সবার পক্ষ থেকে আসলে এরকম একটা অপরচুনিটি যেহেতু গভর্নমেন্ট দিচ্ছে, এই অপরচুনিটি কিভাবে আমরা কোঅপ করতে পারি, আমি বেসিক্যালি শফিক স্যারকে কোশ্চেনটা করতে চেয়েছিলাম, যেহেতু তিনি নেই, টিনা আপা আছেন। যদি আপা একটু এই বিষয়ে ডিসক্লোজ করেন আমাদেরকে, তাহলে আমরা সবাই হেল্পফুল হব। আমরা কিন্তু আমাদের যেমন আমার কোম্পানিতে 17টা স্টাফ, এই 17টা স্টাফকে কিন্তু আমাকে এখন বসে বসে বেতন দিতে হচ্ছে। মাত্র 4-5 জনকে আমি হোমওয়ার্ক করাতে পারছি, আর বাদ বাকিগুলোকে তো আমি কাজেই লাগাতে পারছি না। তো তাদেরকে একদম বাড়ি বসে আমাকে স্যালারি গুনতে হচ্ছে। এটাও আমার ফার্মের জন্য কিন্তু খুব হার্মফুল হচ্ছে। তো এই ব্যাপারে আসলে গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা? আমরা তো চেষ্টা করছি কন্টিনিউয়াসলি টিকে থাকার জন্য। ধন্যবাদ রাজীব ভাই, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।
আমরা মোটামুটি যশোর হাইটেক পার্কে সবার একটা কমন কথা শুনতে পেরেছি যে তারা এখন খুব স্ট্রাগল করছেন এবং টিকে থাকার একটা ব্যাপার হয়েছে লাইফ এন্ড ডেথের মতো। তো টিনা আপা, আপনার যদি কোনো পরামর্শ থাকে বা গভর্নমেন্ট কি করতে পারে? আপু মিউট হয়ে আছে মনে হচ্ছে। Oh, sorry. So প্রথম কোশ্চেন একজন তুলেছিল যে রাইট কুরিয়ার সার্ভিসে খুব অসুবিধা হচ্ছে এবং অনেক বেশি দাম চাচ্ছে। আমার কাছে মনে হয় যে এইখানে এগেইন আই কাম ব্যাক টু নিশা এবং উই, সেটা হলো আমার মতে আমরা যদি একটা আইদার কোনো ধরনের সার্ভে করতে পারি অথবা একটা আলাদা সেশন করতে পারি যেখানে আমরা যেই সমস্ত প্রবলেম গুলো হচ্ছে বিভিন্ন আমাদের ই কমার্স ভেন্ডার্সদের, এখানে যেমন কুরিয়ার সার্ভিস প্রবলেম, তো এইগুলো যদি আমরা একটু লিস্ট করে আমাদের যারা রাইড শেয়ারিং যেমন সহজ, পাঠাও, এদের মতো কিন্তু অনেকে আছে, ট্রাক লাগবে, they are also providing different type of services. এমন হতে পারে হয়তো যে যদি এনাফ তোমার ডিমান্ড থাকে তাহলে হয়তো হয়তো আমাদের কোনো একটা রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম তারা হয়তো কুরিয়ার সার্ভিসে পিভটিং করতে পারে ফর নাও, কারণ ওদের এই পুরো সিস্টেমটা আছে। হ্যাঁ, যেমন পাঠাও এখন ফার্মাসি তোমার ওই ওষুধপাতি ডেলিভারি করছে, কিন্তু they are not doing ride sharing, but they are providing delivery services. সহজ আমাদের আমি একটা রিলিফ অপারেশন চালাচ্ছি যেখানে সহজ is actually doing lot of deliveries. হ্যাঁ, ওদের তো অনলাইন টিকেটিং, সহজ ট্রাক আমার ডেলিভারি করতেছে। সো এই জিনিসগুলো আমাদের এক্সপ্লোর করা উচিত এবং আমি মনে করি যে এই প্রবলেমটা শুধু এখন না, এটা আসলে থেকে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার। হ্যাঁ, তো এটা আমি মনে করি যে this is a fantastic time for we to take some initiative and leadership, and let's see what we can do. We can have a conversation with the ride sharings, with the online grocery services যারা করে, এবং দেখি আমরা আমাদের ই-কমার্স যারা ভেন্ডার্স তাদের সাথে আমরা কিভাবে এটাকে ওদের প্রবলেম গুলো আমরা কিভাবে এফেক্টিভলি অ্যাড্রেস করতে পারি। সো দ্যাটস ওয়ান। একজন পেমেন্টের কথা বললো। পেমেন্ট আমাদের তো এটা একটা প্রবলেম। পেমেন্ট ইজ অ্যান ইস্যু। আমাদের তো ওই ধরনের ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমটা নাই, তো সুতরাং বিকাশ টু রকেট, রকেট টু বিকাশ এটা আমরা এখনই করতে পারছি না, যদিও সরকার আমাদের একটা প্রোগ্রাম নিয়েছে আইসিটি মিনিস্ট্রি, ইন্টারঅপারেবল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। তো সেটা তো ইট উড বি, তুমি যেটা বলেছো ক্যাশলেস হয়ে যাবে হোপফুলি, that's a very ambitious goal, but probably in about a year we will have some sort of a platform যেখানে আমরা এই ধরনের ইন্টারঅপারেবল পেমেন্ট গুলো করতে পারি। আচ্ছা, আরেকজন যেটা হাসনাত যেটা বললো যে আমাদের বিজনেস বেসিক্যালি একদম বন্ধ হয়ে গেছে, সো এটা খুব একটা আই এম নট সারপ্রাইজড। আমি তো একটু আগে যে ডেটা শেয়ার করলাম যে লটস অফ আওয়ার স্টার্টআপস, মেনি মোর দেন 50% ওদের 100% রেভিনিউ ইজ ক্লোজ। তো যেটা করা যায় একটা হলো, এটা শুনতে হয়তো বা খুব খারাপ লাগছে যে এমপ্লয়িজ the employees that you have এদেরকে তার সাথে সাথে লে অফ করা যাবে না, বাট তোমাদের হয়তো বা একটা some sort of a mechanism আসতে হবে যদি সবাইকে আমরা রাখি, because talent you cannot just get rid of, right, and then hire again when business picks up. Talent you have to retain. সুতরাং এরা যারা প্রোগ্রামার্স, ফ্রিল্যান্সার্স তোমাদের কোম্পানিতে আছে, see how if there can be an arrangement so that everybody is still there, but there needs to be some sort of a compromise on the compensation package. অথবা so এটা একটা স্যালারি অ্যাডজাস্টমেন্ট। আরেকটা আছে ফারলো, এটা বিদেশে খুব ব্যবহার করে, আমেরিকাতে খুবই কমন, যেটা এখন করছে আসলে অনেক কোম্পানি, আইটি কোম্পানি। সেটা হলো তোমার ম্যান্ডেটরি ভ্যাকেশন নেওয়া without pay. But in that case, how would the employees pay their bills? So এটা একটা হয়তোবা অপশন হতে পারে, but I think ওটা তোমরা আলাপ করে দেখো। আর গোয়িং ব্যাক টু দ্যাট, আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমাদের যে প্রণোদনা দিয়েছে গভর্নমেন্ট, সেখানে একটা বিজনেসদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে। একটা তো গার্মেন্টস ফ্যাক্টরি, এগ্রিকালচার, ওগুলো আমরা ওখানে হয়তো আমরা পড়বো না, এগ্রিটাতে হয়তো বা পড়তেও পারি, কিন্তু এসএমইজ
যেটা 5% লোনের কথা বললাম। সো এসএমইস দের জন্য যে প্রণোদনাটা দেওয়া হয়েছে 20,000 কোটি টাকার একটা লোন প্রণোদনা, যেখানে 4.5% will be paid by the যে লোন নিচ্ছে বরোয়ার, এবং 4.5% will be paid by the government. বেসিক্যালি একটা ব্যাংকগুলো আর কি একটা গভর্নমেন্টের একটা ইয়ে পাবে আর কি, কি বলে, ডিসকাউন্ট পাবে। তো সেইখানে কিন্তু এত সহজ না এই লোনগুলা পাওয়া, কারণ এসএমইস যেহেতু কোলাটারাল থাকতে হবে। তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো যে সমস্ত এসএমই স্টার্টআপসদের সাথে জড়িত, এন্ড হাসনা তোমাদের যে প্ল্যাটফর্ম সেটা তোমরা ফ্রিল্যান্সিং করো or provide software services, সেই সব ধরনের কোম্পানিগুলোকে কিভাবে আমরা এই লোনের আওতায় আনতে পারি, অথবা একটা সেপারেট কোনো ধরনের প্যাকেজ আমরা পেতে পারি নাকি। তো সেটা এখনো আসলে, like I said, it's all in still being discussed. We actually don't know what will happen. In the meantime, what I think we should do, এটা হয়তো সুশান্ত তুমি এটা দেখতে পারো শফিক ভাইয়ের সাথে আলাপ করে, সেটা হলো আমাদের হাইটেক পার্কে যে সমস্ত স্টার্টআপসরা আছে, let's have a discussion with all of them and let's see what high-tech park can do for now. হ্যাঁ, কি জায়গায় উনারা কিছুটা সাপোর্ট দিতে পারে, not necessarily monetary support, there can be many other type of support যেখানে কস্ট রিডাকশন হতে পারে। আমি মনে করি যে ওইরকম একটা আলাদা সেশন আমাদের হওয়া উচিত, এবং সেখান থেকে একটা প্রপোজাল we should take to our ministry. Thank you. থ্যাংক ইউ টিনা আপা। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা 3 জন পার্টিসিপেন্টদের থেকে শুনবো আজকের এই ওয়েবিনার সম্পর্কে। প্রথমে সামিয়া ফারা। সালাম আলাইকুম, আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি সবার কথা শুনছিলাম, এখানে অনেক কিছু নিয়ে আলাপ হয়ে গেছে, অনেক গণ্যমান্য মানুষ এখানে ছিলেন। তো আমি যেটা একটু কুরিয়ার নিয়ে সবাই, আমি কোয়েশ্চেন গুলো দেখছিলাম, সবাই অনেক কোয়েশ্চেন করছে। তো কুরিয়ার নিয়ে অনেক কোয়েশ্চেন, ডেলিভারি নিয়ে অনেক কোয়েশ্চেন। তো আমি সেটা নিয়ে একটুখানি বলি যে যারা আমাদের মতো খুব একদম শুরু করেছে, বা ছোট কোনো বুটিক শপ বা ছোট কোনো পেজ, তারা যদি এখন কুরিয়ার 10-20 টাকা বেশিও নেয়, সেটা এখন আমরা ওটা মেনে নেওয়াই ভালো। কারণ এখন আমাদের আসলে বেসিক্যালি ফোকাস করতে হবে যে আমরা বিজনেসটা রান করতে পারছি কিনা, অল্প পরিসরে হলো। কারণ গ্লোবালি তো এই সমস্যাটা তো আমাদের এখন দেশের না বা কোনো একটা অঞ্চলের না, এটা সারা পৃথিবী জুড়ে সমস্যাটা। তো কিছু জায়গায় কম্প্রোমাইজ আমাদের এই জায়গাটা করতেই হবে। আমার ক্ষেত্রে আমি আমার পার্সোনাল ডেলিভারি ম্যান রেখেছি, এবং তাকে আমার এমনি নর্মাল টাইমের থেকে বেশি পেমেন্ট করতে হচ্ছে, এবং এটাই ইউজুয়ালি হওয়ার কথা। কারণ এখন একটা ক্রাইসিস মোমেন্ট। তো ক্রাইসিস মোমেন্টের সময় আমরা যে কাজগুলো করব বা যে স্টেপগুলো নিব, এগুলো অন্য সময়ের সাথে মিলবে না, এটাই নর্মাল। তো কুরিয়ার বা ডেলিভারি নিয়ে যারা কথা বলছে, আমি শুনেছি ঢাকার বাইরে আমরা সুন্দরবন বা পরিবহন যাদের দেই, তারা 20 টাকা 30 টাকা করে পার প্যাকেট বাড়িয়েছে। এটা অনেকে আপনারা কাস্টমারকে বলছেন যে আপনারা পেমেন্টটা করেন। আমার মনে হয় এটা না বলে এই অংশটা আমরা দিয়ে দেই। এই মুহূর্তে আমরা হয়তো বা লাভ একটু কমই করলাম, কিন্তু আমরা জাস্ট একটু পেজটা বা বিজনেসটা একটু স্মুথলি, অল্পই হোক কিন্তু চালু রাখার চেষ্টা করি। আর আমরা যেহেতু আমরা দেখেছি যে আলিবাবার যে কর্ণধার, উনিও সেদিন বলেছেন যে এই মুহূর্তে বিজনেসের চিন্তা না করে, প্ল্যান না করে, আর কোনো ড্রিম না করে, আমরা উই আর স্টেইং অ্যালাইভ, এটাকেই উনি ফোকাস করেছেন বেশি, যে আমরা বেঁচে আছি, আমরা আছি, এবং আমাদের উপস্থিতিটা রাখা, যে হ্যাঁ আমরা আছি, তোমাদের পাশে আমরা আছি। কাস্টমারদের সাথে রেগুলার যোগাযোগ রাখা, অনলাইনে হোক এন্ড যেভাবেই হোক, যে নট অনলি প্রফেশনাল রিলেশনশিপ, যে এইটা আপনি কিনবেন কিনা, শুধুমাত্র কিনলেই আমরা কথা বলবো বা যোগাযোগ করব, এরকম ব্যাপারটা জানি না হয়। জাস্ট টু বি ইন টাচ, যাতে আমরা যখন ইনশাল্লাহ আমরা ওভারকাম করবো এই ক্রাইসিস, তখনও যেন তারা আমাদের পাশেই থাকে। আর এমনিতে সুস্থ থাকি, সবাই সুস্থ থাকি এই মুহূর্তে, এটাও একটা ইম্পর্টেন্ট। মানুষ মেন্টাল সুস্থতা এখন খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে কাকলি রাসেল তালুকদার, আপনি কন্টেন্ট নিয়ে কাজ করছেন, দেশি পণ্যের কন্টেন্ট নিয়ে, এবং আজকে
বেশ কয়েকজন, বিশেষ করে সৌম্য বসু, উনি কন্টেন্টের উপর অনেক জোর দিয়েছেন। তো কাকলি আপু, আপনার 2-3 মিনিট। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। আমি আসলে সৌম্য স্যারের কথাই খুব মনোযোগ দিয়ে সবার কথাই শুনেছি, তবে সৌম্য স্যারের কথা হচ্ছে আমি চিন্তা করছিলাম আর কি ওনার কথাগুলো নিয়ে। তো স্যারের যে কথাটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা আমাদের গভর্নমেন্ট থেকে হচ্ছে ওই স্টেপটা নেওয়া হয়েছে যে আমরা ফিউচারের জন্য চিন্তা করছি বা ফিউচারের কথা চিন্তা করে ইনভেস্ট করছি। তো এটার জন্য হচ্ছে যেটা করতে হবে, স্যার যেটা বলেছেন যে 53টা কোম্পানির মধ্যে আমাদের বাংলাদেশে হচ্ছে জিরো, আসলে ওরকম হচ্ছে যেটা হচ্ছে চায়না থেকে ব্যাক করে আসে নাই কোনো কোম্পানি আমাদের দেশে। কারণ হচ্ছে আমরা আমাদের কনফিডেন্সটা নাই যে আমাদের দেশের পণ্য বা আমরা হচ্ছে মানে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি আমাদের পণ্য দিয়ে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা একদম তৃণমূল পর্যায়ে যারা আছি তাদের করতে হবে হচ্ছে, এটা আমাদের গভর্নমেন্ট থেকে প্রথম শুরু হবে না, শুরু হবে আমাদের কাছ থেকে। তৃণমূল পর্যায়ে যারা কাজ করছি তাদের কাছ থেকে শুরু হবে। আমাদের ভয়েস রেজ করতে হবে যে আমাদেরকে জানাতে হবে, ইয়েস উই আর হেয়ার উইথ আওয়ার প্রোডাক্টস দ্যাট ক্যান কম্পিট উইথ ইন ইন্টারন্যাশনাল মার্কেট। তো আমাদের ওই কনফিডেন্সটা তৈরি করতে হবে, এটার জন্য প্রচার করতে হবে। সেই জন্য কন্টেন্টের উপর তো জোর দিচ্ছি। তো সৌম্য স্যারের বিষয়টা খুব ভালো লেগেছে যে আমি স্যারের কাছ থেকে শিখছি যে প্রচার করতে হবে আমাদের। তারপর হচ্ছে টিনা ম্যাম যেটা বলেছেন, টিনা ম্যামের কথা হচ্ছে স্টার্ট আপের ব্যাপারে আমাদের দেশীয় পণ্যের এখন যে সুযোগটা বলবো আমি, কারণ এখন হচ্ছে আমরা বাধ্য দেশীয় পণ্য ইউজ করতে। এতদিন যদি আমরা বিদেশি পণ্যের উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু এখন একটা সুযোগ এসেছে, সুযোগ প্লাস হচ্ছে এটা আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, দেশীয় পণ্য ব্যবহার করতে হচ্ছে। এবং করার পরে যেটা আমরা ফিল করছি যে আমাদের দেশীয় পণ্যটা ভালো এবং কমফোর্টেবল, ভালো। সেজন্য আমরা যেটা পণ্যের ক্ষেত্রে যেটা আমরা বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে কতটা স্যাটিসফ্যাকশন কাজ করে আমাদেরকে। যেটা আমরা যখন স্যাটিসফাইড হই তখন কিন্তু সহজে ওই পণ্য থেকে সুইচ করি না। তো এখন দেখা যাচ্ছে যে আমরা যখন উইয়েতে দেখি অনেক আছেন যারা হচ্ছে চাচ্ছেন যে দেশীয় পণ্য দিয়ে সেটা ফিউশন করে হোক, যেটা হোক, গাউন করতে বা লেহেঙ্গা করতে, যে ঈদের জন্য আমি এটা আমার মেয়ের জন্য। কাকলি আপু, আপনাকে থামাতে হচ্ছে, আমাদের শেষ করে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ আপনাকে, আমরা মূল পয়েন্ট পেয়ে গেছি। এরপরে শেষ হচ্ছে নিগার ফাতেমা, ওনার 2 মিনিট হলে তারপর আমরা শেষ করে দিব। এরপরে সুসান ভাইকে দিয়ে নিগার ফাতেমা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সকল মাননীয় আমাদের প্যানেলিস্ট বৃন্দদেরকে। আজকের ওয়েবিনারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা যে একটা পরিস্থিতির মধ্যে এখন আছি, আসলে অনেক টেনশন থাকে বা নিজেদের উদ্যোগ নিয়ে হচ্ছে আমরা খুব টেনশন করি। তারপরে আজকে সকল প্যানেলিস্টদের যে পজিটিভ কথাগুলো আমরা শুনেছি আজকে, আমাদের জন্য হচ্ছে আমরা অনেকভাবেই পজিটিভলি চিন্তা করতে পারছি। প্রথমেই যদি বলি যে সৌম্য স্যার যেটা বলেছেন যে একটা ওয়েবিনার যেটা হয়, যারা বলে এবং যারা শুনে, দুই পক্ষ থেকে আসলে শেখা হয়। এবং যেটা হয়েছে যে দেশীয় পণ্য নিয়ে স্যার যেটা বলেছে যে নকশি কাঁথার যে ব্যাপারটা বাংলাদেশ থেকে হয়, আমাদের যে আছে একটা ভয়েস যে যেতে হবে, সেটার জন্য আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে উইয়ের মাধ্যমে এই জিনিসটা এখন ইনশাল্লাহ হবে। কারণ হচ্ছে আমরা দেশীয় পণ্যের সিলেবাস তৈরি করেছি, এভাবে আমরা প্রচার করতে পারবো, আমরা সারা বিশ্বকে জানাতে পারবো যে বাংলাদেশের সকল পণ্যকে নিয়ে। এবং আমি ছোট করে বলে যাচ্ছি, নিশা আপুর কথা বলি। নিশা আপু সবসময় নারী উদ্যোক্তাদেরকে হেল্প করছে, সাপোর্ট করছেন। আপুর একটা প্ল্যাটফর্মে হচ্ছে আমরা যারা আছি আমরা সবসময় সবসময় সাপোর্ট পাচ্ছি, এই জন্য হচ্ছে কাজ করতে পারছি। কারণ আমরা জানি যে উইয়ের 64টা জেলার নারী উদ্যোক্তারা হচ্ছে অ্যাক্টিভ থাকছে এবং তারা উৎসাহ পাচ্ছে কাজ করার জন্য। টিনা ম্যাডামের স্টার্টআপ, ইনভেস্টর, সবকিছু, বিজনেস প্ল্যান কিভাবে করা উচিত, কিভাবে চলছে গভর্নমেন্ট পলিসিগুলো, ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন, যেটা ইনশাআল্লাহ আমরা হচ্ছে
যেটা শুনেছি, এবং আমরা নিজেরাও হচ্ছে এই একটা এনভায়রনমেন্টে চিন্তা করতে পারি এইভাবে কাজ না করি, কাজ কম কম হোক, কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের বিজনেস নিয়ে আমরা খুব চিন্তা করতে পারি যে এইভাবে করলে হয়তো বা আমার নিজের পণ্যটা হচ্ছে আমি সবার কাছে পৌঁছে দিতে পারবো। ইউএসএ থেকে যেটা শুনলাম স্যার আবু বকর স্যার যেটা বলেছেন, ইউএস এর যে পরিস্থিতি স্টার্ট আপ নিয়ে বিজনেস প্ল্যান গুলো, আমার কাছে মনে হয় যে আমরা এই যে এই ঘরে বাংলাদেশে বসে ইউএস এর স্টার্ট আপের প্ল্যান গুলো শুনেছি, আমাদের জন্য এটা খুব কার্যকরী। এবং শেষে বলবো যে শফিক স্যারও আমাদেরকে বলেছেন যেটা হচ্ছে আমাদেরকে আইডিয়াস দিতে হবে, তারা হচ্ছে প্ল্যান গুলো হচ্ছে আমাদের জন্য অ্যাক্সেস করবে গভর্নমেন্টের কাছে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় খুবই আশামূলক একটি, আমাদের জন্য অত্যন্ত আশামূলক একটি কথা। সবকিছু মিলিয়ে আমি বলবো সকলকে ধন্যবাদ। এরকম ওয়েবিনার আমরা আরো চাই, সকলের পক্ষ থেকে আমি বলছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমরা একটু মিস্টার সৌম্য বসু যদি থাকেন, তার একটা ফাইনাল রিমার্ক নিতে পারি, ক্লোজিং রিমার্ক নিতে পারি, এবং ইউএসএ থেকে মিস্টার আবু বকর হানিফ। মিস্টার বসু, আপনি কি আছেন এখন আমাদের সাথে? মিস্টার বসু মিউট হয়ে আছেন, মিউট করতে। আচ্ছা, শেষ 2 মিনিট মিস্টার বসু, এবং keep on making the mistake. It's wonderful. আমি কনস্ট্যান্ট হুক ছিলাম, সবার কথা শুনছি, and just to add, আমার মনে হয় আমরা যদি এই কিছু টেকঅ্যাওয়েজ নিতে পারি আজকের ওয়েবিনার থেকে, যেখানে আমরা যা যা শিখেছি এবং যা যা চেঞ্জেস করতে পারি from all the experts, যারা সবাই সব রকমের কথা বলেছেন, প্রত্যেকের কাছে কিছু না কিছু ইম্পর্টেন্ট জিনিস হবে, যেটা ইম্পর্টেন্ট এর বাইরেও লাগবে। I am more than glad আপনারা যদি আমাকে রিচ আউট করতে চান for anything else, anything in specific, I'll be more than glad to help you out offline. আর আমার প্ল্যানস ছিল আবার বাংলাদেশে ফেরত আসা, বাট গত বছর আই থিঙ্ক আমি অগস্টে এসেছিলাম, আর এবছর জানি না কবে আসতে পারবো, বাট আমার মনে হয় আমি এরকম ওয়েবিনারের মাধ্যমে I'll keep on visiting everybody's drawing rooms, and I wish everybody a happy month of Ramadan, আর আগে থাকতে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। মিস্টার হানিফ আমেরিকা থেকে জাস্ট 2 মিনিটে ক্লোজিং রিমার্ক। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার খুবই ভালো লাগছে, এবং অনেক উপদেশ দেওয়া হলো এই ওয়েবিনারের মাধ্যমে। টিনাপুর কথা শুনেছি, সৌম্যদার কথা শুনেছি, খুবই ভালো লাগছে। তো আমি যেটা একটা জিনিস অ্যাড করতে পারি, যেটা হলো যে ব্র্যান্ডিংটা ইজ ইম্পর্টেন্ট। আমাদের অনেক পজিটিভ জিনিস আছে বাংলাদেশে, অনেক, এবং খুব দ্রুত সময়ে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। সেটাকে যদি বাংলাদেশের এই জিনিসটাকে যদি বাইরে প্রচার করা যায় তাহলে খুব ভালো হয়। আমি এই রিসেন্টলি একটা কাজ করছি, সেটা হলো NRB কানেক্ট, নন রেসিডেন্ট বাংলাদেশিদেরকে যাতে পুরো বিশ্বের মধ্যে যারা আছে গ্লোবালি তাদেরকে কানেক্ট করার জন্য একটা প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছি, যেটা হয়তো ফেসবুক এবং লিঙ্কডইন এটারই সমন্বয়, এবং সেখানে যাতে বাংলাদেশি বিজনেস গুলো যারা বাইরে গ্লোবালি আছে তাদেরকেও একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, ওটার জন্য আমরা কাজ করছি। এবং একটা IPTV আমাদের যেটা NRB Connect.tv, এটার মাধ্যমে বাংলাদেশের যেসব পজিটিভ জিনিসগুলো আছে সেগুলোকে এখানে তুলে ধরছি। তো এইভাবে যদি আমরা অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করতে পারি, বাংলাদেশের মানুষগুলো যারা বাইরে আসে, এখন বাংলাদেশে গিয়ে বসবাস করার দরকার নাও থাকতে পারে, আমরা বাইরে থেকেও বাংলাদেশকে প্রমোট করতে পারি, বাংলাদেশকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, এবং বাংলাদেশে আমরা বিজনেস করতে পারি, বা বাংলাদেশে আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে বা ইনভেস্ট করতে পারি। তো এটা খুবই প্রয়োজনীয় এই মুহূর্তে, এবং সবাইকে সেভাবে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। মিস্টার আহমেদ, জি, আমি এক মিনিট সময় নেব, একটা ইম্পর্টেন্ট কথা আমি সবাইকে বলতে চাই। এই সিচুয়েশনে আমার একমাত্র ইম্পর্টেন্ট সাজেশন আপনাদের দিতে চাই যে আপনারা প্লিজ কোনোভাবে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবেন না। আপনারা যে যাই প্রডিউস করুন, সিচুয়েশনস মাইট বি ভেরি ডিফিকাল্ট, কস্টস উড বি হাই, আপনাদের প্রফিট মার্জিন হয়তো খুব কম হবে, কিন্তু আপনারা কোয়ালিটিটা যদি মেনটেন করেন তাহলে এই সময় আপনারা যেরকম ভাবে মার্কেট ক্যাপচার করতে পারবেন সেটা অন্য কোনো সময় পারবেন না।
So compromise on everything, but please don't compromise on quality. That's all I would like to conclude with. Thank you. থ্যাংক ইউ মিস্টার সৌম্য বসু। নিশা, তোমার 1 মিনিট শেষ। সবাইকে ধন্যবাদ জানাবো। স্যার, প্রথমত আমাদের বিউটিফুল অডিয়েন্সকে ধন্যবাদ জানাবো, তারা সারা রাত জেগে সেহেরি করে ঘুমিয়ে আবার এত সকালবেলা আমাদের ওয়েবিনারে জয়েন করেছে। তাদের মানে লার্নিং এর যে প্যাশনটা এটা থেকে সেটা বোঝা যায়। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাকি সমস্ত প্যানেলিস্টকে, মিস্টার হানিফ, মিস্টার সৌম্য, টিনা আপু এবং আপনাকে সহ যারা অর্গানাইজ করেছে, সুশান্ত দা এবং শারমিন আপু, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এত সুন্দর একটা প্রোগ্রাম এবং টাইমলি ইনিশিয়েটিভ এরকম একটা প্রোগ্রাম ওনারা অর্গানাইজ করেছেন। আমি চাইবো যে এরকম যদি আমরা রেগুলার বেসে করতে পারি তাহলে হয়তো বা আমাদের অডিয়েন্স অনেক কিছু শিখতে পারবে। এই লকডাউনের টাইমে তারা এখান থেকে কিন্তু অনেক কিছু স্কিল ডেভেলপ করতে পারবে। তো থ্যাংক ইউ ওয়ান্স अगेन, থ্যাংক ইউ এভরিওয়ান। ফেসবুকে আমাদের গ্রুপে যারা কমেন্ট করেছেন 1100 কমেন্ট আমি দেখতে পাচ্ছি, 1100 প্লাস, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাহলে সুসান ভাই আপনাকে দিয়ে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাই শেষ পড়ার জন্য। ধন্যবাদ রাজীব ভাই। আচ্ছা, শুরুতেই আমি আসলে ধন্যবাদ দিতে চাই আবুল খায়ের ভাইকে, একটা টেকনিক্যাল ফল্টের কারণে কুইক তার অ্যাকশনটা নেওয়ার জন্য আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপর আমি আমাদের প্যানেলিস্ট সৌম্য দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা ওয়েবিনার মানে শুরু করার জন্য আসলে আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। তারপর হানিফ ভাই, আপনাকে আমেরিকা থেকে আপনি আসছেন, এখন সেহরির টাইম, তারপরেও আপনি আমাদের সাথে আছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। নিশা আপু, আপনাকে অনেক ধন্যবাদ। টিনা আপা, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনার প্রস্তাবটা নিয়ে আমরা খুব শিগগিরই আমরা হাইটেক পার্কে যাব এবং আমরা এটা নিয়ে কাজ শুরু করব। এই স্কোপা টেকনোলজিস এবং সিল্ক আমরা এটা নিয়ে কাজ শুরু করব। আর অডিয়েন্স যারা আছেন তাদেরকে আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়, রোজার সময় কষ্ট করে আছেন। এটা আমাদের যেহেতু প্রথম আয়োজন ছিল, স্কোপা টেকনোলজিস এর প্রথম আয়োজন, আমরা সামনে চেষ্টা করব। আজকে হয়তো কিছু ভুল যা হয়েছে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা সামনে ইনশাআল্লাহ আরো ভালোভাবে করব। আর এটা সৌম্য দাদা মানে মাধ্যমে, আমাদের মাধ্যমে সৌম্য দাদার কিছু প্রস্তাব অলরেডি আপনাদেরকে আমি পৌঁছে দিতে চাই। সেটা হচ্ছে স্টার্টআপ এবং ই কমার্স, এই বিজনেস গুলো নিয়ে আমরা সামনে আরো ফ্রিকুয়েন্টলি আরো বেশ কিছু সেমিনার মানে ওয়েবিনার আমরা করব। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। রাজীব ভাই, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস যে আপনি সুন্দরভাবে মডারেট করার জন্য, এবং এই দায়িত্বটা আপনি নিজ থেকে নিয়েছেন, এটা আপনাদেরকে রিকোয়েস্ট করতে হয়নি আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। তো স্কোপা টেকনোলজিস লিমিটেড থেকে সবাইকে ধন্যবাদ। আর আশা করি সামনে আমাদের আরো ফ্রিকুয়েন্টলি দেখা হবে। ধন্যবাদ সবাইকে। রাজীব ভাই ধন্যবাদ। ঠিক আছে, আমরা মনে হয় এখন ক্লোজ করে দিতে পারি। যে খায়ের ভাই শেষ করে দেন বা নিশা। জি ভাই।